নমস্কার, আমি শালিনী। প্রত্যেকবারের মতো আমার চ্যানেল এবং আমার পডকাস্টে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এবার আমি বলবো যে আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত কোনো বিষয় যখন আমরা শিখি সেটা তখনই সম্পূর্ণ হয় যখন আমরা সেটাকে মন দিয়ে শুনি। আর আজকের বিষয়টাও কিন্তু এই কিভাবে মনোনিবেশ করে শুনবো সেই পদ্ধতিটা, অর্থাৎ মেডিটেশনের উপর। কালের পর কাল ধরে এই মেডিটেশন শব্দটা কিন্তু আমাদের সবার কাছে, সবার সামনে বহুল কথিত একটা শব্দ। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়ে কথা বলা, এই বিষয়ে অভ্যাস করা, এই বিষয়ে নানান ধরনের ধোঁয়াশা রয়ে গেছে। আর এই পডকাস্টে আজকের আলোচনার কেন্দ্রবিন্দু অর্থাৎ আমাদের গেস্ট ডক্টর সোহিনী মুখার্জি কুন্ডু কিন্তু এই ধোঁয়াশাগুলোকেই ক্লিয়ার করবেন। নমস্কার সোহিনীদি, আবারও তোমাকে পডকাস্টে নমস্কার। পেয়েছি। কেমন কেমন আছো আছিস বলো? আগে বল। আমার তো দারুণ লাগছে, একটু টেনশনেও আছি যে কতটা কি বলতে পারবো, বোঝাতে পারবো কিনা। কারণ যতই যাই হোক না কেন, মানুষ যে জ্ঞানী হলেই সুন্দর বোঝাতে পারে তা তো নয়। তো কোনো জ্ঞানী ইন দ্য সেন্স হচ্ছে যে ব্যাপারে আর কি তার সামান্য হলেও নলেজ রয়েছে। হুম, হুম। তো নলেজেবল হলেই যে সে ভালো করে বোঝাতে পারে সেটা নয়। তাই জন্য স্বাভাবিক ব্যাপার একটা টেনশন বা প্যালপিটেশন ডেফিনেটলি হচ্ছে যে কতটা কি আমি তোকে তথ্য দিয়ে সমৃদ্ধ করতে পারি বা না পারি, সেটা সবারই হওয়া উচিত। তো সেটা একটা ব্যাপার রয়েছে, বাট ইয়েস, আই এম ভেরি ভেরি হ্যাপি যে তুই আমাকে আরেকবার ডেকেছিস। অ্যান্ড আই এম রিয়েলি হ্যাপি যে তুই আমার খুব ফেভারিট একটা টপিক নিয়ে আজকে আমাকে পডকাস্ট করার জন্য আমন্ত্রণ জানিয়েছিস। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ, থ্যাংক ইউ সো মাচ। তোমার বোঝানো নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তার কারণ বোঝানো যদি সম্পূর্ণ না হতো তাহলে হয়তো আমাদের লাস্ট ভিডিও, বা বলা যেতে পারে সাহিত্য বিজ্ঞানীতে সৈনিধির ফার্স্ট ভিডিও যেটা ছিল ল অফ অ্যাট্রাকশন নিয়ে, সেটা এখনো পর্যন্ত হাইয়েস্ট ভিউড হতো না। অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ যে তুমি এই এত সুন্দর, এত আনকোরা একটা বিষয়, ট্রেন্ডি হলেও, ট্রেন্ডি সমস্ত জিনিসই কিন্তু যে খুব আমাদের জানা সেটা নয়। তো সেই বিষয় নিয়ে তুমি এত সহজভাবে এবং সুন্দরভাবে আলোচনা করেছো, তাই জন্যই তো এত লোক শুনেছে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। এবং আমি সম্পূর্ণ বিশ্বাস থ্যাংক ইউ, রাখি থ্যাংক ইউ। যে আজকের পডকাস্টটাও ততটাই সুন্দর হবে এবং খুব এফেক্টিভ হবে, তার থেকেও বেশি এফেক্টিভ হবে। কারণ এখন মনোনিবেশ করাটা একটা বড় চ্যালেঞ্জ। এখন তো রিলের একদম। সময়, আমাদের ধৈর্য খুব কম। তো সেইটা আনার এবার আলোচনা। মনের কথা বলে দিচ্ছিস। হ্যাঁ, হ্যাঁ। এত বছর ধরে যে যে কথাটাই আমি সবাইকে বলে বেড়াচ্ছি সেটাই তো এবার মনের কথা বলে দিয়েছিস আর কি। হ্যাঁ, এটাই হচ্ছে। কোভিডের সময় তো স্বাভাবিক ব্যাপার, মানুষ সবসময় শর্টকাট খোঁজে। একটা বড় জিনিসকে দেখা, শোনা, বোঝার মধ্যে যে একটা গভীরতা বা যে একটা কনসেন্ট্রেশনের দরকার পড়ে, সেই জিনিসটা মানুষের মধ্যে অভাব। তো আজকে চেষ্টা করব যাতে আর কি মানুষকে কিছু বেসিক, আমি জানি না তোর কি প্রশ্ন হতে পারে বা কি, আমি জানি না সেটাই সেই প্রশ্নের উত্তর আদৌ আমার কাছে আছে কিনা। বাট হ্যাঁ, ডেফিনেটলি আমি চেষ্টা করব যে যখন মেডিটেশন বা আহ, ধ্যান নিয়ে আমাদের এই আলোচনা, তো সেখানে আমি ডেফিনেটলি এটা চেষ্টা করব যে মানুষ বেসিকটা আগে বুঝুক। কারণ কোনো জিনিস, যেমন আমরা গান গাই, তো যদি আজকে আমি ভাব একজন ক্লাসিক্যাল সিঙ্গার হই, তো আমাকে ক্লাসিক্যাল সিঙ্গিং প্র্যাকটিস করতে হয়েছে, একদম। সেই জায়গায় পৌঁছতে হয়েছে, তবে গিয়ে আমি নিজেকে একজন ক্লাসিক্যাল সিঙ্গার হিসেবে পরিচয় দিতে পারি। আদারওয়াইজ আই এম আ বাথরুম সিঙ্গার, রাইট? হুম। তো ঘটনাটা হচ্ছে সেটাই, তো সবকিছুই তো একটা অধ্যয়নের মধ্যে পড়ে। তো মানুষ কোনো কিছুকে হুট করে শুরু করলে সে ফেলিওরই হয়। তো সেই জন্য বেসিকটা আগে আমাদের বোঝা উচিত, জানা উচিত, তবে গিয়ে সেই পথে অগ্রসর হওয়া উচিত। কারণ এখন ব্যাপারটা হয়ে গেছে কি, একটা ট্রেন্ডিং হয়ে গেছে, মেডিটেশন করো, মেডিটেশন করো। আমি নিজে স্বয়ং 2020-তে বারংবার যখন আর কি আমার আধ্যাত্মিক বিকাশ হওয়া শুরু হয়, আমি প্রত্যেকটা পোস্টে লিখতাম যে ধ্যান করুন, ধ্যান করুন, ধ্যান করুন। কিন্তু বাই দ্য টাইম দেখো, ব্যাপারটা হয় কি যে মানুষ তো হুট করে জ্ঞানী হয়ে যায় না। আমি জিনিসটা নিজের মধ্যে উপলব্ধি করছি, তাই জন্য আমি মানুষকেও বলছি যে আপনিও করুন। কিন্তু এক্সপিরিয়েন্স যেটা বলে, অভিজ্ঞতা যেটা বলে, সেটা শেখায় যে আদতে সমস্যাটা কোথায়। তো এই 4 বছরে আমি একটা জিনিস বুঝেছি যে মানুষকে মেডিটেশন করতে বললে সে করতে পারবে না। তাকে আগে জানতে হবে যে বেসিকটা কি, সেই বেসিকে যদি সে আর কি মানে ফার্স্ট বা নার্সারি বা এবিসিডি আগে শিখতে হবে, তবে গিয়ে তুমি একটা বাক্য গঠন করতে পারবে। তো সেই বাক্য গঠনের জন্য আমাদের এবিসিডিটা একদম কণ্ঠস্থ হওয়া উচিত, একদম মাথায় কনসেপ্ট ক্লিয়ার হওয়া উচিত, তবেই গিয়ে আমরা একটা সুন্দর বাক্য গঠন উইদাউট এনি গ্রামাটিক্যাল মিস্টেক আমরা সেটা করতে পারবো।
হুম। রাইট? সেই জন্য আমি বেসিক ডেফিনেটলি আজকে বোঝাবার চেষ্টা করব। আশা করছি যারা সত্যি এই ব্যাপার নিয়ে এগোতে চান তারা কিছুটা হলেও লাভবান হবেন। ওকে। আচ্ছা, সৈনিধির কাছে আমি প্রতিটা পডকাস্টের মতো এবারও কিছু প্রশ্ন সৈনিধির জন্য রেখেছি, এবং আমার প্রত্যেক গেস্টের জন্য থাকে। ডেফিনেটলি। আমি কিন্তু রেখে। আমি একটা রিকোয়েস্ট করব, কথাটা কাটলাম, আই এম রিয়েলি সরি। হুম, শুরু করার আগে আমরা একটু ভগবানের নাম নিয়ে নেবো, যাতে আমাদের এই সুন্দর পডকাস্টটা খুব সুন্দর হোক। ঠিক আছে? একদম একদম। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। শ্রী গণেশকে সম্বোধন করে আমাদের পডকাস্টের শ্রী গণেশ করা হোক। বেশ। চলো। আমার প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে মেডিটেশন, এই যে আমরা এতগুলো কথা বললাম মেডিটেশন বা মনোনিবেশ করার পদ্ধতি, মেডিটেশন শব্দটার আসল অর্থ কি? আচ্ছা, তো ফার্স্টে আমি বলি যে এই মেডিটেশন শব্দটা অ্যাকচুয়ালি এসেছে কোথা থেকে। মেডিটেশন এই ওয়ার্ডটা এসেছে বেসিক্যালি ল্যাটিন ওয়ার্ড মেডিটেটাম থেকে। MEDITATUM, মেডিটেটাম। মেডিটেটাম মানে হচ্ছে টু পন্ডার সামথিং, মানে হচ্ছে কোনো কিছু নিয়ে ভেবে দেখা, কোনো কিছু নিয়ে চিন্তন করা, কোনো ব্যাপার নিয়ে আলোড়ন সৃষ্টি করা। ঠিক আছে, এইটা হচ্ছে বেসিক অর্থ মেডিটেটাম। সেই মেডিটেটাম থেকে ওয়ার্ডটা এসছে মেডিটেশন। ওকে। ঠিক আছে, তো বেসিক্যালি যদি আমরা বলি যে মেডিটেশনের অ্যাকচুয়াল অর্থ কি, তো সবাই বলবে ধ্যান, ধ্যান করা। আচ্ছা। আদতে নয়। হুম, মেডিটেশন মানে হচ্ছে কোনো কিছুতে ফোকাস করা, কনসেন্ট্রেশন বৃদ্ধি করার যে প্রক্রিয়া, সেটাকে ওয়েস্টার্ন জগতে নাম দেওয়া হয়েছে বা ইংলিশে বলা হয় মেডিটেশন। হুম, ঠিক আছে, অর্থাৎ আমরা যে বলি ধ্যান করা, ধ্যান করা কিন্তু মেডিটেশন করা এক নয়। ডেফিনেটলি কাইন্ড অফ এক, কিন্তু দের ইজ আ ফাইন লাইন বিটুইন মেডিটেশন অ্যান্ড যোগ সাধনা বা ধ্যান সাধনা। ওকে, তো মেডিটেশন মানে হচ্ছে কোনো কিছুতে ফোকাস করা, কোনো কিছুকে নিয়ে ভেবে দেখা, কোনো কিছুর প্রতি আলোড়ন সৃষ্টি করা, দ্যাট ইজ মেডিটেশন। ঠিক আছে। ওকে। মেডিটেশন বা মেডিটেটাম, এই যে কথাটা এসেছে, এর সাথে আমি হুম প্রচলিত কিছু ভাবনা চিন্তা অনুযায়ী একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে যে হুম কোথাও যোগ হুম সাধনা বা যোগ শব্দটার হুম সাথে মেডিটেশন হুম একটা সংযুক্তিকরণ আছে বা যোগ আছে? যদি ডেফিনেটলি আছে, তাহলে সেটা কি? ডেফিনেটলি আছে। দেখ, বেসিক্যালি আমরা যদি মেডিটেশনের বাংলা বলি, তো সেটা হচ্ছে আমাদের ধ্যান সাধনার যেটা ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে মুদ্রায়ণ ত্রাটক। ত্রাটক মানে কি? ত্রাটক ক্রিয়া মানে কি? কনসেন্ট্রেট করা। আমরা যখন আমি জানি না তুই আমার থেকে নিউমোলজি শিখেছিলি কিনা, যদি নিউমোলজির কোর্স তুই আমার থেকে করেছিলি আমার খেয়াল নেই, তাতে আমি একটা চন্দ্রের রেমেডি হিসাবে আমি সবাইকে এটা শিখিয়েছিলাম যে চন্দ্র ত্রাটক। চন্দ্র ত্রাটক মানে হচ্ছে চন্দ্র মানে আকাশে যখন চাঁদ উঠবে চাঁদের দিকে তাকিয়ে থাকা। যতক্ষণ না গোটা আকাশ ছেড়ে শুধু চাঁদকে দেখতে পাচ্ছ, ততক্ষণ অব্দি চাঁদের দিকে তাকিয়ে থাকার যে প্র্যাকটিস, অর্থাৎ চাঁদে কনসেন্ট্রেট করার যে প্র্যাকটিস, তাকে বলা হয় চন্দ্র ত্রাটক। ঠিক আছে, অর্থাৎ ত্রাটক মানে হচ্ছে কোনো কিছুতে কনসেন্ট্রেট করা। তো মুদ্রায়ণ ত্রাটক কথাটার অর্থ হচ্ছে, মুদ্রা মানে কি? অবজেক্ট। হুম, ঠিক আছে, কোনো অবজেক্টে কনসেন্ট্রেট করার যে অধ্যয়ন অর্থাৎ যে প্র্যাকটিস, হুম, সেটা হচ্ছে মুদ্রায়ণ ত্রাটক। অর্থাৎ কোনো অবজেক্টে নিজের ফোকাসকে আহ মানে স্টাক করার বা নিজের ফোকাসকে কি বলবো মানে কেন্দ্রবিন্দু করে তোলা, কোনো জিনিসকে নিজের ফোকাসের কেন্দ্রবিন্দু করে তোলার যে প্রক্রিয়া, সেটা হচ্ছে মুদ্রায়ণ ত্রাটক, যাকে বেসিক্যালি ইংলিশে বলা যেতে পারে মেডিটেশন। কারণ আমরা কি শিখলাম যে মেডিটেশন হচ্ছে মেডিটেটিভ ওয়ার্ড থেকে এসেছে, যার মানে হচ্ছে কোনো কিছুকে নিয়ে ভেবে দেখা, চিন্তা করা, আলোড়ন সৃষ্টি করা, অর্থাৎ কোনো কিছুতে ফোকাস করা। তো বেসিক্যালি মেডিটেশনের বাংলা যদি আমাদের জানতেই হয়, তো সেটা বেসিক্যালি হচ্ছে মুদ্রায়ণ ত্রাটক, অর্থাৎ ফোকাস করার প্রক্রিয়া।
যখন কোনো কিছুতে আমরা ফোকাস করছি, ভাব একটা বিন্দু আমরা একটা পেপারের ওপর একটা ডট আঁকলাম, সেই ডটে আমরা যখন ফোকাস করছি, করতে 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 আমাদের মাথা যন্ত্রণা করা শুরু করবে, আমাদের আস্তে আস্তে আমরা চিন্তা শূন্য হওয়া শুরু করব। এই যে চিন্তা শূন্য হয়ে যাওয়ার যে স্টেজ, সেটা হচ্ছে ধ্যান। দ্যাট ইজ ধ্যান সাধনা। অর্থাৎ মেডিটেশন মানেই কিন্তু ধ্যান নয়, কিন্তু ধ্যান মানে ডেফিনেটলি মেডিটেশন। ওকে। অর্থাৎ আমি কনসেন্ট্রেট করলেই তবে ধ্যানের মধ্যে প্রবেশ করব, কিন্তু আমি মেডিটেশন করছি মানেই যে ধ্যানমগ্ন হব, সেটা প্রয়োজনীয় নয়। বাহ, এতটা অব্দি ক্লিয়ার হতে পেরেছে? এটা কিন্তু একটা খুব বড় প্রশ্নের উত্তর যে আমি বা আপনি, আপনারা যে কেউ যদি মেডিটেশন রোজকার রোজ প্র্যাকটিস করে থাকেন, তার মানে কিন্তু আমরা এখনো ধ্যান সাধনায় মগ্ন হয়েছি সেটা বলা যায় না। অর্থাৎ একদম। মেডিটেশন প্রথম পর্যায় বা প্রথম সিঁড়ি, ফার্স্ট যেটার স্টেপ। মাধ্যমে একদম। আমি পরবর্তী সিঁড়ির ধ্যানে যেতে পারি। ভেরি ভেরি গুড ইলাবোরেশন। তো এবার যেটা আমি বলবো যে এই আলোচনার মধ্যেই প্রথম ভাবে আসে এই যে প্র্যাকটিসটা, মেডিটেশন, হুম, এটার আমার ফার্স্ট কোয়েশ্চেন, রেগুলারিটির প্রয়োজনীয়তা কি? মানে আমাদের জীবনে হুম, এখন সকালবেলা ঘুম থেকে উঠে যে পরিমাণ স্ট্রেস, মানুষ এত সকালে চাকরি করতে বেরোয়, হয়তো তাকে 1.5 ঘন্টা জার্নি করে অফিস যেতে হয়, তো সকালবেলা উঠে একদম। 5টায় উঠে ঠান্ডায় স্নান করে যেতে হচ্ছে। তো তার বক্তব্য হচ্ছে ইট ইজ নট পসিবল ফর মি যে আমি আরো আধ ঘন্টা আগে উঠি, উঠে বসে ফ্রেশ হয়ে মেডিটেশন সেরে তারপর উঠে যাই। তো রোজকার একদম। রোজ দৈনন্দিন জীবনে যে এটার একটা ভূমিকা রয়েছে বড়, সেটা আমি হুম, বোঝাবো। হুম। হোয়াট ইজ দ্য নিড অফ দ্য রেগুলার? আচ্ছা, ডেফিনেটলি। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যে আমি লাস্ট পডকাস্টে একটা কথা বলেছিলাম। যখন আমি তোকে বলেছিলাম যে আমাকে একজন বলেছিলেন যে একটা মন্ত্রা চ্যান্ট করার কথা, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কতবার। হুম। তো সে তখন আমাকে বলেছিল যে সোহিনী, মন্ত্রা চ্যান্টিং ইজ আ প্র্যাকটিস, ইটস নট আ বার্ডেন, ইউ লার্ন টু লিভ ইন ইট। তোমাকে ওই মন্ত্রা চ্যান্টিং এর মধ্যে স্থিত হতে হবে, তোমাকে তার মধ্যে বাঁচতে হবে, তবে গিয়ে তুমি মন্ত্রাকে নিজের ভেতরে ধারণ করতে পারবে। রাইট? আমি এই কথাটা বলেছিলাম আগের পডকাস্টে, আমার যতদূর মনে পড়ছে। হুম। তো ঠিক তেমনই মেডিটেশন ইজ অলসো আ প্র্যাকটিস। কোনো কিছুতে কনসেন্ট্রেট করা ইজ আ প্র্যাকটিস। হুম। আমি কি বললাম? ধ্যান সাধনা আমি করছি না, আমি মেডিটেশন করছি, অর্থাৎ মুদ্রায়ন ত্রাটক করছি। আমি ধ্যান করছি না। হুম। ধ্যান একদিনে হয় না। এই নিয়ে যদি কথা বলতে হয়, আমি একটু বিস্তারে আলোচনা করা প্রেফার করব, যদি তুই অ্যালাউ করিস তো অবশ্যই ডেফিনেটলি। অবশ্যই, একদম। ওকে। তো বেসিক্যালি যেটা মানুষের সব সব থেকে বড় প্রবলেম, সেটা হচ্ছে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে না পারা। আমি ধরে নিলাম যাদের এই 1.5 ঘন্টার আগে উঠে 1 ঘন্টা, যেটা তুই বললি সেই ইস্যুটাকে আমি বাদ দিলাম, আমি আগে বেসিক ইস্যুটা যদি ধরি, যে যারা বা বাড়িতেই থাকে সারাদিন, তারাও বলে যে আমি 2 মিনিটের বেশি কোনো কিছুতে ফোকাস করতে পারছি না। হুম। আমি চোখ বন্ধ করছি, বিভিন্ন জিনিসপত্র উল্টোপাল্টা দেখছি, চোখ খুলে দিচ্ছি। রাইট? তো ঘটনাটা হচ্ছে কি, যে আমি 1.5 ঘন্টা জার্নি করে অফিস যাই, তার আগে আমি মেডিটেশন করি, কি আমি সারাদিন বাড়িতে থেকে 10 মিনিটও মেডিটেশন করতে পারছি না? দুটো জিনিসই সেম। করতে পারছি নাতেই আলটিমেটলি দুজনেই এসে দাঁড়াচ্ছে। একদম। ওই করতে পারছি না পেছনে কারণ কি? আমাদের যে মন না, যে মাইন্ড, যেটাকে আমরা বলি মন বা মাইন্ড, হুম। সেটা বেসিক্যালি একটা ওই ছোট জেদি বাচ্চাদের মতো। যাকে তুমি যেটা বারণ করবে, সে সেটাই বেশি বেশি করে করবে। অর্থাৎ যেমন হয় কি, যে বাবা মা তার সন্তানকে নিয়ে মার্কেটে ঘুরতে গেল, ঘুরতে গিয়ে আহ সে বললো যে মা আমি এই গেম খেলবো, তাকে এই গেম খেলালো। সে বললো মা আমি আইসক্রিম খাবো, সে আইসক্রিম খেলো। মা এটা খাবো, ওটা খাবো, এটা কিনবো, ওটা, সব কিছু করে দিল। সব কিছু শেষে যখন সে বাড়ি ফিরছে, তখন সে অল অফ আ সাডেন বায়না করলো যে আমার অমুক খেলনাটা চাই। যে খেলনাটা অলরেডি তার বাড়িতে 2-3টে আরো রয়েছে, এবং সেটা সে ভেঙে মুন্ডু ফাটিয়ে দিয়েছে আর কি।
তো সে তার আবার নতুন করে সে সেই খেলনাটা দেখতে পেয়েছে, সে আবার বায়না করা শুরু করলো যে আমার এটা চাই। তো তার বাবা মা বললো কি, যে না আমি আর তোমাকে দেবো না, আমি আর তোমাকে দেবো না, তোমাকে বহুবার দেওয়া হয়েছে, তুমি ভেঙে দিয়েছো। তো সে কি করলো, রাস্তার মধ্যে বসে পড়লো, আমার বাবা মা খারাপ, আমাকে কিছু কিনে দেয় না, হ্যাঁ না তেনা। মানে সে হয়তো সেটা বলছে না, বাট কান্নাকাটি সেই নিয়ে শুরু করে দিল যে আমাকে এটা কেন অর্থাৎ জেদ করা। হুম, তো আমাদের যে মন, সে ওই ছোট বাচ্চার মতোই ভীষণ জেদি। তাকে যেটা করতে বারণ করা হবে বা যেটা করতে বলা হবে, সে তার ঠিক অপোজিটটা করবে। অর্থাৎ সে যেটা চায় তাকে সেটা না দিলে সে উথাল পাথাল মাচানো শুরু করে দেবে। তো আমাদের কনসিয়াস মাইন্ডের কাজ কি? কনসিয়াস মাইন্ড বা মন যেটাকে আমরা বলতে পারি, সেটার কাজ কি? সেটার কাজ হচ্ছে কন্টিনিউয়াসলি কিছু একটা ব্যাপার নিয়ে ভাবনা করা, কিছু নিয়ে একটা ভাবতে থাকা, রাইট? যখনই আমরা চোখ বন্ধ করে আমাদের ভেতরে যাওয়া শুরু করছি, সঙ্গে সঙ্গে প্রথম বাধা কে দেবে? মন দেবে। কেন? কারণ সে সারাক্ষণ নাচন কোদন করতে চায়, সে সারাক্ষণ উতলা হতে চায়, সে শান্ত হতে চায় না। এবার তুমি তাকে বললে, এই চুপ করে বস, আমি ধ্যান করছি, চুপ করে বস। সে 2 মিনিট শুনবে, 3 মিনিট শুনবে, আবার যেই কে সেই। তো মনকে যতক্ষণ না কন্ট্রোল করতে কেউ পারছে, ততদিন অবধি তার পক্ষে ফোকাস করা খুব ডিফিকাল্ট একটা ব্যাপার। কারণ যদি তুমি মনকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসো, তাহলে তুমি ট্রেনে যেতে যেতেও কনসেন্ট্রেট করতে পারো। তুমি ট্রেনে যেতে যেতে তোমার ফোনেতে কোনো একটা ইমেজ বার করে তার উপর কনসেন্ট্রেট করো। হুম, যদি তোমার ইচ্ছা থাকে, যদি তোমার মন কন্ট্রোলে থাকে, ওই যে বললাম, মেডিটেশন ইজ আ প্র্যাকটিস, ইউ হ্যাভ টু লার্ন টু লিভ ইন ইট। মেডিটেশন একটা অভ্যাস, যার মধ্যে তোমাকে বাঁচতে শিখতে হবে। তুমি অজুহাত সবসময় দিতে পারো, আমার হচ্ছে না, টাইমিং হচ্ছে না, আমার কি করে পসিবল। এই যে যেমন আমাকে বলা হচ্ছে জিম করো, আমি রোজ বাহানা দিচ্ছি, আরে আমার এত কাজের চাপ, এত হিলিং আছে, এত ট্যারো রিডিং আছে, আমার সময় নেই। ঠিক আছে, এমনটা তো নয় যে আমি মানে যে 1 ঘন্টা হয়তো জিমে গিয়ে জিম করতে পারি, সেই 1 ঘন্টা আমি সেই 1 ঘন্টা আমি অন্য কোনো কাজ না মেডিটেশন করতে পারি, সরি জিম করতে পারি না। আই এম রিয়েলি সরি, আমার একটা ফোন ঢুকে গিয়ে গন্ডগোল হয়ে গেল। ঠিক আছে। তো যাই হোক, সেটা হচ্ছে যে যে টাইমিংটা আমাকে জিমে, আমি 1 ঘন্টা যে টাইমিংটা জিমে স্পেন্ড করতে পারি, সেটা তো নেসেসারি নয় যে আমি সেই 1 ঘন্টা বাড়িতে আমি কাজই করছি। হতে পারে আমি সেই 1 ঘন্টা বসে মোবাইল ঘাঁটছি, হুম, কিন্তু এটা আমার মাইন্ড যে আবার যেতে হবে, আবার জামা কাপড় পরে বেরোতে হবে, আবার এসে ঘামের জামা কাপড় সকালবেলা উঠে ধুতে হবে, দূর যাবো না। তো আমরা বেসিক্যালি কোনো কাজকে না করার জন্য কি করি না, অজুহাত ক্রিয়েট করি। অর্থাৎ কোনো মানুষ যে জিনিসটাকে জীবনে পেতে চায়, সেই জিনিসটাকে পাওয়ার পেছনে যদি প্রচুর বাধার সে সৃষ্টি করে রাখে, তাহলে সে সেই জিনিসটা থেকে সর্বদা বিচ্যুতই থাকবে। কিন্তু যদি আজকে ভাবো আমার মাইন্ডে রয়েছে, যেমন সকালবেলা উঠে আমাকে জিম যেতে হবে, তো আমি আমার সামনে একটা চেয়ারের ওপর আমার একটা ট্র্যাক প্যান্ট, একটা শার্ট, একটা ইনার वगैरह যা কিছু রয়েছে, এবং জিমের ব্যাগ, জুতো টুতো সমস্ত রেডি করে রাখলাম। ঘুম থেকে উঠে চোখে আগে ওগুলো পড়লো, সঙ্গে সঙ্গে মাইন্ড বলবে চলো এটা পরে বেরোই। হুম, কিন্তু যদি না হয় যে আরে আলমারি খুলতে হবে রে, জামা বার করতে হবে রে, তখন দূর আজকে 8 ঘন্টা ঘুমাই, কাল থেকে যাও। ঠিক তেমনি মেডিটেশনের ক্ষেত্রেও তাই। অর্থাৎ মেডিটেশন মানে কোনো কিছুতে কনসেন্ট্রেট করার যে প্রক্রিয়া, মুদ্রায়ন ত্রাটক, তার ক্ষেত্রেও জিনিসটা তাই। তুমি যদি লিটারালি করতে চাও, তুমি এই আজকে এই মুহূর্ত থেকেই শুরু করে দাও। প্রথম দিন মন তোমার 1 মিনিট তোমার সাথ দেবে, তারপর 2 থেকে 3 দিন 1 মিনিটও তুমি বসতে পারবে না। আবার হয়তো দেখা গেল যে যখন 7 দিন টানা করলে, করার পর দেখলে 1 মিনিটও ঠিক করে করতে পারছো না, তারপরে হয়তো দেখা গেল মন আবার 2 মিনিটের জন্য শান্ত হলো। অর্থাৎ একটা বাচ্চা, তাকে হয়তো একটা খেলনা দিলে তাকে 1 সপ্তাহ তো ভুলিয়ে রাখা যায়, হুম, রাইট? একদম। তো ঠিক তেমনি আজকে আমি বাচ্চাকে বললাম শান্ত হতে, সে আজকে 1 মিনিট শান্ত হলো, তারপরে কান্না শুরু করলো। এইবার আমি কি করলাম, বাকি 6 দিন তাকে আর শান্ত হতে বললামই না। তাকে বললাম ঠিক আছে তুমি যা ইচ্ছে করো, তুমি খেলো দুলো হেনা তেনা সমস্ত কিছু করো। 6 দিন কিন্তু আমি তাকে শান্ত করানোর জন্য বসালাম, কিন্তু সে বলে আমি শান্ত হবো না, হেনা তেনা।
দেন তারপরে 6 দিন বাদে তুমি বলে বাবা আজকে একটু চেষ্টা করা যায় নাকি। হয়তো সেদিনকে সে ভাবলো যে না এতদিন ধরে মা বলছে যে আমাকে শান্ত হতে, আমি হচ্ছি না, মা তো আমায় বকছে না, তাহলে আজকে আমি 2 মিনিটের জন্য একটু শান্ত হয়ে যাই, তাহলে মাও খুশি। হুম তো মনকে শান্ত করার জন্য তোমার, তুমি যদি অজুহাত খুঁজো, তোমার মন কোনোদিনও শান্ত হবে না। তো তোমাকে কি করতে হবে, রোজ 1 মিনিট করে, 1 মিনিট ছাড়ো, 30 সেকেন্ড করে শুধু বসতে হবে, জাস্ট 30 সেকেন্ড। তুমি তার জন্য তোমাকে আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠতে হবে না। তুমি ট্রেনে করে যেতে যেতে, তুমি বাসে করে যেতে যেতে, ইভেন তুমি বাসে বসার জায়গা পাওনি, দাঁড়িয়ে আছো, সামনের লোকের চুলটার উপরেই তুমি ফোকাস করো, 30 সেকেন্ড, চুটকিতে পেরিয়ে যাবে। হুম তোমার বাসেতে যাচ্ছ, তোমার সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, সেই লোকটার জামার কলারেতে ফোকাস করে, ফোকাস করার জন্য তো তুমি যে কোনো অবজেক্ট কে ইউজ করতে পারো, ইউ ক্যান ইউজ এনি এনি অবজেক্ট, রাইট? একদম। তুমি তাতেই ফোকাস করো। তারপরে হঠাৎ তুমি চৈতন্য খুঁজে পেলে, "এ দূর কি দেখছি আমি", হয়তো তোমার মন কি বললো যে তুই ভুল জিনিস দেখছিস, তুই মুখ ঘুরিয়ে নে, অর্থাৎ কি মন বিচলিত হলো। হুম তো প্র্যাকটিস রোজ করতে হয়, তবে গিয়েই তুমি কোনো জিনিসকে ফাইনালি অ্যাচিভ করতে পারো। আজকে যদি আহ আমি আজকে যদি তুই আমার সাথে এই ব্যাপার নিয়ে, টপিক নিয়ে কথা বলছিস, তার পেছনে কারণ কি, যে 2020 থেকে 2019-এর নভেম্বর থেকে, ডিসেম্বর থেকে ধরেছে, আমি এটাকে প্র্যাকটিস করেছি, করেছি অল্প 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 করেছি, তার উপর বিভিন্ন ইউটিউবে ভিডিও বানিয়েছি, চেষ্টা করেছি, আমার তখন সীমিত নলেজ থেকে যতটা আমি বানাতে পেরেছি আমি চেষ্টা করেছি, এবং করেছি বলেই হয়তো আজকে এতদিন বাদে গিয়ে হয়তো তোর মনে হয়েছে যে দিদির সাথে এই ব্যাপার নিয়ে কথা বলা যেতে পারে, হুম তাই না? তো হুম, যদি আজকে আমার এই ব্যাপারে নলেজই না থাকতো, আমি নিজেই প্র্যাকটিশনার না হতাম, তাহলে হয়তো আজকে আমি তোর সাথে বসে এই নিয়ে কথাই বলতাম না। অবশ্যই। তো দ্যাট ইজ দ্য থিং, তো প্র্যাকটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সেটা তুমি 30 সেকেন্ডের জন্য করো কি 30 মিনিটস এর জন্য করো, হুম, ফার্স্টেই যদি টার্গেট তোমার 30 মিনিটের হয়, তো তুমি ফেলিওর হবে, এবং 10 মাস ধরে তুমি ফেলিওর হবে। হুম, তোমার টার্গেট 30 সেকেন্ড টু 1 মিনিট হওয়া উচিত। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। তুমি নিজের মনকে 1 মিনিট শান্ত করতে পারবে না? ডেফিনেটলি পারবে। একদম। কিন্তু তার মানে আমরা এখান থেকে এই পুরো কনভারসেশনটা থেকে যেটা বুঝলাম, যে প্রথম যেটা বুঝলাম যে মন কিন্তু আমাদের বাবা মা নয়, মন আমাদের সন্তান। ও একদম শুনবে কথা, কিন্তু ওকে শোনানোর প্রপার ব্যবস্থা বা বুদ্ধি আমাদের খাটাতে হবে। দ্বিতীয় যেটা একদম আমি বুঝলাম, সেটা হচ্ছে যে ওয়ান স্টেপ অ্যাট এ টাইম, মানে ছোট ছোট গোল সেট করতে হবে। প্রথম দিন একদম 30 মিনিট নয়, 30 সেকেন্ডের জন্য নিজের মনকে শান্ত করতে হবে। আর 3 নম্বর একদম যেটা আমি ভীষণ ভালোভাবে স্পষ্টভাবে বুঝলাম, যে যেটা নিয়ে আমরা এরপর কথা বলবো, যে কনসিস্টেন্সি ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, যে এই হুম ভাবনাটার মধ্যে রাখা। আমি এক্ষেত্রে আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করছি। 2022 সালে আমি তোমার কাছে প্রথম রেইকি শিখি। ঠিক আছে, রেইকির হুম লেভেল 1 লেভেল 2 আমি তোমার কাছে শিখি, উশুই রেইকি। শেখার পর আমি তো একই সাথে কোর্সটা অ্যাভেল করেছিলাম মাস্টার লেভেলেরও। তারপর আমি মাস্টার লেভেল শিখি এবং সেখানে আমি হুম 2 ধরনের মেডিটেশন শিখি। তো হুম এটা আমাদের বলা হয় যে 21 মিনিট অভ্যেস করতে হবে। তো আমি প্রথম দিন যখন টার্গেট রাখি যে আমি 21 মিনিট অভ্যেস করব, তুমি বিশ্বাস করো ওই মনোনিবেশ করে ওই 21 মিনিটটা আমি 2 ঘন্টা চেষ্টা করেছি, মন দিতে পারিনি। ইট ইজ মাই পার্সোনাল মানে এক্সপিরিয়েন্স। এক্সপিরিয়েন্স। এর আগে আমিও 2020 সাল থেকেই হঠাৎ হঠাৎ আমি জানি না, এই হুম যে লকডাউনটা হয়েছিল এটা আমাদের সবাইকে একটা অদ্ভুত এক্সপিরিয়েন্সেস দেয়। আমি ধীরে 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 এখন জানা যাচ্ছে চারপাশে কার সাথে কি হয়েছে। তো দ্য পজিটিভ সাইড ওয়াজ, আমার ওই সময় থেকে আবারও পড়াশোনার চর্চাটা শুরু হয়। মহাভারত রামায়ণ ভেরি গুড। বাড়িতে বসে বসে হুম পড়া শুরু হয়। আর আমার পড়ার একটা পদ্ধতি হচ্ছে যে আমি খাতা নিয়ে পড়ি, মানে লিখে লিখে পড়ি, যাই পড়ি লিখে পড়ি। তো ধীরে ধীরে যখন পড়ি তখন আমি একটু একটু করে মেডিটেশন করা স্টার্ট করেছিলাম। অদ্ভুত ভাবে আমি দেখা শুরু করলাম যে আমি কিন্তু তখন একটু হলেও মন দিতে পারতাম, কিছুই বলতাম না, কিছুই করতাম না, শুধু আমার মনের ইচ্ছাটা ভগবানকে বলতাম যে এরকম করো না, ওরকম করো না, একটু একটু দেখে নিও, এটাই বলতাম। সেটাই আমার কাছে হুম মেডিটেশন ছিল। কিন্তু যখন আমি একদম। মেডিটেশন করছি বলে বসলাম 2 বছর পরে, তখন দেখলাম কনসেন্ট্রেশন। তখন আর সম্ভব হবে না। একদম। এবং এটাই আমি আমার জীবনে করা সবচেয়ে বড় ভুল। এই যখনই আমি একদিন পারলাম না, 10 দিন চেষ্টা হুম করলাম ঠিকই,
11 নম্বর দিনে গিয়ে আমি হাল ছেড়ে দিলাম। তো আমার মেডিটেশনের প্র্যাকটিসটা পরবর্তী 6-7 মাস না অন অ্যান্ড অফ চললো, হুম, যেটা মেবি আমার জার্নিটাকে আরো পিছিয়ে দিল। একদম। আজকের ডেটের কথা বলছি সোহিনীদি, হুম, আজ আমি এভরিডে দিনে দুবেলা করে মেডিটেশন করি। তাও আমি বলবো যে আমি ধ্যান সাধনায়, মানে এখন তো কোনো প্রশ্নই নেই, জাস্ট স্টার্টেড হুম, বলতে পারি 1.5 বছর। তো ধ্যানের বিন্দু মাত্র আমি উপলব্ধি করিনি, কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, দ্য মোমেন্ট ইউ হুম, ফোকাস অন সামথিং, ইউ হুম, স্টার্ট রিয়েলাইজিং যে তুমি কতটা ডিস্ট্রাক্টেড ছিলে। একটার পর একটা আনওয়াইন্ড হতে থাকে যে আমি এতটা হুম, ডিস্ট্রাক্টেড, এতটা ডিস্ট্রাক্টেড, তাহলে এইটাকে সলভ করতে হবে, এবার এইটাকে সলভ করতে হবে। আমি হুম, এখন এটা ফোকাসে বুঝতে পারছি, এবং আশা করি আমাদের দর্শকও সেভাবেই বুঝতে পারবে যদি কন্টিনিউইটির মধ্যে থাকে। আমি যাবো ডেফিনেটলি। আমার পরবর্তী। যেমন হ্যাঁ, ছোটবেলায় মনে আছে আমাদেরকে, ছোটবেলায় যখন ফার্স্ট স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল, হুম, তখন আহ, প্রথমত স্কুলে নিয়ে যাওয়া হচ্ছে, তো হেভি মজা, নতুন কোনো জায়গায় যাব। হ্যাঁ, বাট যখন স্কুলে ঢুকিয়ে দেওয়ার পর বাবা মা মানে ওখানে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসতো, তখন শুরু হতো কান্না। ঠিক আছে। And তারপর দিন থেকে আর আমরা স্কুল যেতে চাইতাম না। সে তো খুব মানে এক্সেপশনাল বাচ্চা হবে যে যেতে চাইতো, আমি তো চাইতাম না। ঠিক আছে। তো যেতে চাইতাম না কেন? কারণ প্রথম দিন আমাকে বোকা বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, যে খুব ভালো জায়গা, চল হেভি মজা হবে। বাট এটা তো বলে দেওয়া হয়নি যে তোকে ওখানে ছেড়ে দিয়ে আমরা চলে আসবো। হ্যাঁ, রাইট। এটা তো আমাদেরকে শেখানো হয়নি। ফলত সেকেন্ড ডে থেকে আমরা যেতে চাইছি না। একদম। কিন্তু যখন যেতে 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 রোজ বাবা মায়ের মুখ শুনে হোক, বাবা মায়ের প্রেসারে হোক, যেতে যেতে যখন ওখানকার পরিবেশ ভালো লাগা শুরু হলো, তখন আমরা রোজ বিনা অশ্রু ঝরিয়ে ওখানে যাওয়া শুরু করে দিলাম, এন্ড উই ফিল ভেরি কমফোর্টেবল ওভার। একদম। তো মেডিটেশন ইজ অলসো লাইক দ্যাট, মন ইজ অলসো লাইক দ্যাট। মনকে তুমি প্রথম দিন বলবে একটু শান্ত হও, মনে বলবে আচ্ছা শান্ত হতে হবে, দেখি নতুন জিনিস। 1 মিনিট করার পরেই বলছে এ তো আমার আমার ধাঁচের জিনিস না, হ্যাঁ, আগামী 6 দিন তো হেভি কান্না কাটবে। কিন্তু রোজ যদি তাকে ওই 1 মিনিটের জন্য শান্ত করানোর চেষ্টা করা হোক, বকাঝকা যাই করে হোক চেষ্টা করা হয়, তো সে কিন্তু আস্তে আস্তে হয়তো একদিন কাঁদলোই না, আবার হয়তো আরো 2-4 দিন আবার কাঁদলো, তারপর আবার 2 দিন কাঁদলো না। এই করতে করতে সে কান্না করা অর্থাৎ শান্ত হতে সে যাবে। তো বেসিক্যালি জানিস তো, একটা জিনিস আমি বুঝেছি আমাদের লাইফে আমরা যা কিছু প্রশ্নের উত্তর নতুন করে জানার চেষ্টা করি, সেই সমস্তটা আমরা কিন্তু ছোট থেকে প্র্যাকটিস করে আসছি। হ্যাঁ, শুধু উদাহরণকে আমরা বুঝতে শিখিনি। একটা ওই অক্ষয় কুমারের একটা মুভি ছিল, ওই চায়না কি একটা সামথিং, দীপিকা পাদুকোন ছিলেন চাঁদনি তাতে চৌকি আর কি। চাঁদনি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, আমি সিনেমাটা পুরোপুরি দেখিনি। হুম, বাট একটা সিন ওই রিলস হিসাবেই বোধহয় এসেছিল বা এরকম কিছু দেখেছিলাম, খেয়াল আছে। যে তাতে বলছে যে তুমি সেই মুভটা করো না যেটা তুমি নতুন নতুন শিখেছো, বরং তুমি সেই মুভটা করো যেটা তুমি রোজ এত বছর ধরে কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছো। যখন ও শত্রুকে মারছিল সামথিং, ওই ক্যারাটে কুংফু করছিল, হুম, তো তার সে যখন মুভ করছিল তো সামনের যে শত্রু পক্ষ সে কিন্তু পরাস্ত হচ্ছিল না। তো তার গুরু এসে বললেন তো তুমি নতুন মুভ যেগুলো শিখেছো সেগুলো করো না, তুমি যেটা রোজ করছো সেটা তুমি করো। তো তখনও মনে হলো কি করছে, রোজ রুটি বেলি আর রুটিটাকে আমি আটাটাকে এইভাবে মাখি, তো সে কি করে বুকের মধ্যে এরম এরম করে মারা শুরু করলো, আর হাত নিয়ে এরম এরম করে বুকের ওপর ঘষা শুরু করলো, সঙ্গে সঙ্গে শত্রুর আর কি বুকের মধ্যে পেন হওয়া শুরু করলো এবং সে ডিফিটেড হয়ে গেল। হুম, তো বেসিক্যালি আমরা আমাদের লাইফে সমস্ত কিছুই প্র্যাকটিস করছি, যেমন ল অফ অ্যাট্রাকশন আমি বলেছিলাম, যে right, আমরা রোজ ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করছি, নতুন করে এখন আমরা ল অফ অ্যাট্রাকশন ওয়ার্ডটাকে খুঁজে পেয়েছি, যে "ইরে বাবা এটা আবার কি জিনিস", কিন্তু যখন বুঝতে শিখলো তখন বললো আরে এ তো ছোটবেলা থেকে করে আসছি, রোজ প্রতিনিয়ত করে আসছি, এ তো একদম। নতুন করে কোনো সাবজেক্টই নয়। মেডিটেশনও তাই। রাইট। তো এই হচ্ছে ঘটনা। একদমই ঠিক কথা। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে, হুম, খুব সহজে, খুব ছোট করে আমরা আমাদের, কারণ একটা হুম, পডকাস্টে তো সবকিছু বলা যায় না, খুব ছোট করে আমি একদম। বলবো যে ফার্স্ট স্টেপ কি হবে দৈনন্দিন জীবনে মেডিটেশনকে অ্যাড করার। ফার্স্ট স্টেপ। ওকে। মানে ফার্স্ট অফ অল তো হচ্ছে কনসেন্ট্রেশন প্র্যাকটিস তোকে করতেই হবে, মেডিটেশন বা কনসেন্ট্রেশন প্র্যাকটিস তোকে করতে হবে, কিন্তু মেডিটেশন বা কনসেন্ট্রেশন প্র্যাকটিসের জন্য কিছু পশ্চার্স হয়। হুম, হুম, তুই যা হোক তা হোক করে জাস্ট বসে পড়লি আর তুই মনে করলি যে আরে তোর তো মন শান্ত হয়ে যাবে, দ্যাট ইজ নট পসিবল। হুম, দেয়ার আর 10 পশ্চার্স, 10টা পশ্চার্স হয় যেটাকে মেনটেন করলে
তুমি সঠিকভাবে নিজের ধ্যান লাগাতে পারবে, ধ্যান মানে নিজে কনসেন্ট্রেট করতে পারবে, অর্থাৎ ধ্যান যোগের দিকে এগোবে, যেখানে না হলে সারা জীবন তুমি ওই কনসেন্ট্রেশনের জায়গাতে মুদ্রায়ন ত্রাটকেই ফেঁসে বসে থাকবে, ধ্যান সাধনা অবধি তুমি পৌঁছাতে পারবে না। আচ্ছা। তুমি কখনোই তোমার যে 3D ডাইমেনশন থেকে তুমি যে 4D বা 5D তে হারাবে, সেই হারানোর জায়গাটাই তৈরি হবে না যদি তোমার পশ্চার, অর্থাৎ বডি পশ্চার সঠিক না হয়। তো সেই ক্ষেত্রে 10টা পশ্চার্স এর কথা বলা হয়েছে, আমি ছোট্ট করে একটু বলতে চাইবো যদি তোর অনুমতি থাকে তো। হুম। তো সেই 10টা পশ্চার্স হলো, ফার্স্ট কথা যে আমাদের যে পা, ঠিক আছে, আমি তো পা দেখাতে পারছি না, আমি হাত হিসাবেই দেখাচ্ছি। ভাব এটা দুটো পা, ঠিক আছে, হুম। পাটাকে ইদার আমরা বাবু হয়ে বসছি এইভাবে, প্রপার বাবু হয়ে বসছি, হুম। আর নয়তো এটাকে বলে ফুল ক্রস লেগড হুম। কিংবা হাফ ক্রস লেগড, অর্থাৎ পা দুটোকে এইভাবে জুড়ে, মানে এই দুটো পা ভাব এরকম ভাবে জুড়ে, এই দুটো পায়ের পাতা ভাব হুম। এইভাবে বসছি, ওকে। ঠিক আছে। হুম। অর্থাৎ ইদার হাফ ক্রস লেগড আর নয়তো ফুল ক্রস লেগড, অর্থাৎ হাফ বাবু হয়ে নাহলে ফুল বাবু হয়ে তোমাকে বসতে হবে ফার্স্ট। এটা ফার্স্ট পশ্চার। হুম। সেকেন্ড পশ্চার কি, শির দ্বারা শুড বি স্ট্রেট, শির দ্বারা তোমার স্ট্রেট হওয়া চাই। হুম। শির দ্বারা তুমি যদি সামনের দিকে ঝুঁকে যাও, তাহলে তোমার মধ্যে দেখবে হেল্পলেসনেস একটা ফিল হবে, বিভিন্ন রকমের উদ্ভট উদ্ভট চিন্তা, তোমার নিজেকে অসহায় মনে হওয়া শুরু হবে, যে এমন এমন অনেক চিন্তা তোমার মাথার মধ্যে আসা শুরু করবে যেগুলো এই মুহূর্তে তোমার জীবনের জন্য রেলেভেন্ট নয়। যদি তুমি সামান্য সামনের দিকে ঝুঁকে যাও, মেডিটেশনে বসে তুমি যদি সামান্য সামনের দিকে ঝুঁকে যাও, হুম। তোমার মধ্যে এমন এমন চিন্তার উদ্বেগ ঘটবে যেগুলো এই মুহূর্তে তোমার জন্য রেলেভেন্ট নয়, বাট তুমি মেডিটেশন না করে অর্থাৎ কনসেন্ট্রেশন না করে সেইটা নিয়ে তুমি ভাবতে বসে যাবে। ওকে। যদি তুমি একটু পেছনের দিকে হেলে যাও, তাহলে দেখবে তোমার মধ্যে একটা অদ্ভুত রকমের মানে লেজিনেস ফিল হচ্ছে, তোমার মধ্যে একটা অদ্ভুত রকমের ল্যাথার্জি কাজ করছে, তোমার মনে হচ্ছে ঘুম পাচ্ছে, হাই উঠছে, আর ভাল লাগছে না, উঠে পড়ি, এইরকম টাইপের একটা ফিলিংস আসবে। আচ্ছা। যদি তুমি ডান দিকে সামান্য বেঁকে যাও, যদি বসে বসে ডান দিকে এইভাবে হেলে যাও, হুম। তাহলে দেখবে যে তোমার মধ্যে কিন্তু মানে কি বলবো, যে যে ডিজায়ার্স গুলো তোমার ফুলফিল হয়নি বা যেগুলোকে নিয়ে তুমি ভাবছো যে আমার জীবনে আমি এরকম হতে চাই ওরকম হতে চাই, সেই চিন্তাগুলো তোমার মধ্যে প্রবল হওয়া শুরু হয়ে যাবে। তো কনসেন্ট্রেশনের জায়গায় তুমি কোথায় হারিয়ে যাবে, তোমার ডিজায়ার্স যা যা তোমার ফুলফিল করার ইচ্ছা আছে তাতে হারিয়ে যাবে। যেটা হয় না, আমরা মাঝে মাঝে বসে বসে ভাবি যে আজকে যদি আমি এরকম হয়ে যাই তাহলে আমার এরম হবে ওরম হবে। তো ডান দিকে যদি বসে বসে ডান দিকে কেউ হেলে যায়, তার মধ্যে সেই ধরনের চিন্তা তার প্রবল হতে থাকে। ওকে। আর যদি বসে বসে বাঁ দিকে হেলে যায়, তো তার মধ্যে সেক্সুয়াল টেন্ডেন্সিস বৃদ্ধি পাওয়া শুরু করে, অর্থাৎ সেক্সুয়াল থটস আসা শুরু করে, কামুক উত্তেজনা তার মধ্যে ক্রিয়েট হওয়া শুরু করে। তাই জন্য শির দ্বারা সোজা হবে না, সামনে না পেছনে, না ডান দিকে না বাঁ দিকে, একদম শির দ্বারা সোজা। দ্যাট ইজ দ্য সেকেন্ড পশ্চার। হুম। থার্ড পশ্চার কি, থার্ড পশ্চার হচ্ছে মাথা সোজা থাকতে হবে, হুম। মাথা সোজা থাকতে হবে, ঘাড় যেটা আর কি বলবো, ঘাড় সোজা থাকতে হবে, ঘাড় বেঁকা টেরা এরম ভাবে না, সোজা, নট স্টিফ, সোজা, ঠিক আছে। ফোর্থ পশ্চার, কাঁধ, কাঁধ স্টিফ, অনেকে দেখবে এরম করে বসে, হ্যাঁ। কাঁধ স্টিফ হলে হবে না, রিল্যাক্স, কাঁধকে একদম ছেড়ে দাও, রিল্যাক্স, হুম। ঠিক আছে। কাঁধ স্টিফ হলে চলবে না, কাঁধকে রিল্যাক্স পজিশনে রাখতে হবে। হুম। আমরা সিরিয়ালে দেখেছি, যেটা আমি মানে এটা হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ওকে। ফোর্থ, ঠিক আছে, হুম। ফিফথ, হ্যাঁ ফিফথ যেটা পশ্চার, হুম। আমরা দেখবে সিরিয়ালে দেখেছি এইভাবে ধ্যান করে, হাঁটুর মানে বাবু হয়ে বসে পায়ের ওপর এইভাবে ধ্যান করে। হুম। যদি কেউ এইভাবে ধ্যান করে, তার হাত ব্যথা হওয়া শুরু হয়ে যায়, হুম। সে বেশিক্ষণ ধ্যান করতেই পারবে না। তো সিরিয়ালে যেগুলো দেখানো হয় সেগুলো আসলে ঢপবাজি, মানে এটা অ্যাকচুয়াল নিয়ম নয়, ঠিক হ্যাঁ। আছে। হাত জাস্ট একটা বেসিক্যালি পিকচারাইজেশন। রিল্যাক্স হবে, হ্যাঁ। হাত রিল্যাক্স হবে। হ্যাঁ। এবার তুমি এইভাবে বসতে পারো, বাঁ হাতের উপর ডান হাত দিয়ে এইভাবে, মানে বাবু হয়ে বসলে হাতটা এইভাবে রাখলে, বাঁ হাতের উপর ডান হাত দিয়ে কিংবা ডান হাতের উপর বাঁ হাত দিয়ে, ওকে। ঠিক আছে। আমি যেটা বসি সেটা হচ্ছে 5টা আঙুলকে একসঙ্গে টাচ করে, ওকে, এইভাবে বসি আমি, এইভাবে, কিংবা এইভাবেও বসতে পারো।
আশা করছি আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। একদম একদম, হ্যাঁ। এভাবে বসতে পারো। হুম এই এই জিনিসগুলোর কারণ কি জানো? এই জিনিসগুলোর কারণ হচ্ছে, যখন আমরা যোগ সাধনা করার চেষ্টা করি, হুম অর্থাৎ কনসেন্ট্রেশন করার চেষ্টা করি এবং সেখান থেকে যোগ সাধনার দিকে এগোনোর চেষ্টা করি, আমাদের যে ভেতরে প্রাণবায়ু আছে, হুম সে যদি আমরা ঠিক পশ্চাতে না বসি, আমাদের প্রাণবায়ু আমাদের শরীর থেকে অন্য দিকে ডাইভার্ট হয়ে যায়। কিন্তু যদি আমরা প্রপার পশ্চারে বসি, তো আমাদের প্রাণবায়ু আমাদের মধ্যেই আপ ডাউন করতে থাকে, ফলত আমাদেরকে এক ডাইমেনশন থেকে আরেক ডাইমেনশনে নিয়ে যেতে হেল্প করে। অর্থাৎ মুদ্রায়ন ত্রাটককে ধ্যান যোগের দিকে নিয়ে যেতে হেল্প করে। তাই এই পশ্চারস গুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। 5 নম্বর হলো। 6 নম্বর। 6 নম্বর হচ্ছে কি, চোখ একদম স্থির হবে। অর্থাৎ চোখ বন্ধ করে আমি যদি একবার এদিক 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 করি, না, চোখ একদম স্থির, চোখের আই বলস আর কি, একদম স্থির থাকবে, একদম স্থির। হুম ঠিক আছে, এটা হচ্ছে 6 নম্বর। 7 নম্বর কি? 7 নম্বর হচ্ছে, এই যে দুটো ঠোঁট, হুম ঠোঁটটা থাকবে না, এরম থাকবে না, জাস্ট হালকা দুটো ঠোঁট একে অপরকে টাচ করে থাকবে, যাতে প্রাণবায়ু মুখ দিয়ে বেরিয়ে না যেতে পারে। অর্থাৎ এনার্জি, প্রাণবায়ু মানে তো ওই আত্মা বলছি না, প্রাণবায়ু ইন দ্য সেন্স হচ্ছে এনার্জি হ্যাঁ, মুখ দিয়ে না বেরিয়ে যেতে পারে। আচ্ছা, হ্যাঁ দাঁত, হ্যাঁ দাঁত, দাঁত এইভাবে চিপে থাকবো না, হ্যাঁ, জাস্ট নিচের দাঁতের ওপর ওপরের দাঁতকে টাচ করে রাখবো, রিল্যাক্স। জাস্ট হালকা টাচ। হুম আচ্ছা, এটা কত নম্বর হলো? 8 নম্বর। ওকে। তো পশ্চাৎ নাম্বার 9, সেটা হচ্ছে কি, আমাদের জিহবা, জিভ, তালুতে, ঠিক ওপরের দাঁতের নিচে যে পোর্শনটা, এই জায়গাটা, এই তালুতে টাচ করে থাকবে আলতো ভাবে, যাতে আমাদের মুখের মধ্যে লালা ক্রিয়েট না হয়, থুতু ক্রিয়েট না হয়। কারণ যখনই লালা ক্রিয়েট হবে এবং আমরা মেডিটেশনের মাঝখানে, মেডিটেশন অর্থাৎ মুদ্রায়ন ত্রাটকের মাঝখানে সেই থুতুটাকে গিলবো, ইনস্ট্যান্ট আমাদের কনসিয়াসনেস আমাদের আবার বডিতে, পুনরায় আমাদের চেতনা আমাদের বডিতে, আমাদের শরীরে ফেরত চলে আসবে। তাই জন্য আমরা জিহ্বাকে তালুতে টাচ করে রাখবো, যাতে লালা সৃষ্টি না হয়। দেখো, লালা তো সৃষ্টি এমনিও হবে অমনিও হবে, বাট যতটা কন্ট্রোল করা যেতে পারে। ঠিক আছে, অ্যাটলিস্ট তাহলে কি হবে, যখন কনসিয়াসনেস বডিতে ফিরে আসবে তার আগে আমরা অনেকটা সময় পেয়ে যাব কনসেন্ট্রেট করার জন্য। যদি আমাদের 30 সেকেন্ডেই লালা ক্রিয়েট হয়ে যায়, থুতু গিলতে গিয়ে আমাদের কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, তাহলে 30 সেকেন্ডই সব পণ্ড। কিন্তু সেটা যদি আমার মোটামুটি 2-3 মিনিট বাদে ক্রিয়েট হয়, তো সেটা আমার জন্য অনেকটা ভালো। তো এটা হচ্ছে পশ্চাৎ নাম্বার 9। এবার আসছে পশ্চাৎ নাম্বার 10। সেটা কি? মুখে একটা মৃদু হাসি, আচ্ছা। লাইক দিস। অর্থাৎ গোমড়া মুখে না। গোমড়া মুখে যখনই আমরা কোনো কিছু করি, আমাদের ফেস স্ট্রাকচার যেরকম থাকে, আমাদের মাইন্ডও সেরকম ভাবে রিয়াক্ট করে। ওকে। তা বলতে পারো, মাইন্ড যেভাবে রিয়াক্ট করে আমাদের ফেস স্ট্রাকচার সেরকম হয়ে যায়। হুম তো আমরা যদি একটা একটা হালকা মৃদু হাসি রাখি মুখে, তাই বলে এরকম করে হাসতে হবে না, just, হ্যাঁ। ঠিক আছে, অর্থাৎ হালকা মুখটা টাচ করে, মানে ঠোঁটের সাথে ঠোঁট টাচ করে, স্মাইল যেটাকে বলে। এক্স্যাক্টলি একটা মৃদু হাসি, যাতে কি হয় না, যে কাজটা আমরা করছি হুম সেটা উইথ লটস অফ পজিটিভিটি আমরা করছি। তাহলে 10টা পজিটিভ আমরা কি পেলাম? ফার্স্ট হচ্ছে বাবু হয়ে বসা, হাফ ক্রস লেগ কিংবা ফুল ক্রস লেগ। হুম সেকেন্ড হচ্ছে শিরদাঁড়া শুড বি স্ট্রেট। থার্ড হচ্ছে আমাদের কাঁধ হালকা হওয়া, অর্থাৎ রিল্যাক্সড মোডে থাকা। হুম ফোর্থ, মাথা সোজা থাকা। হুম ফিফথ, ফিফথ হচ্ছে হাত এইভাবে কিংবা এইভাবে কিংবা এইভাবে কিংবা এইভাবে থাকা। হুম সিক্স হচ্ছে কি, ঠোঁট ঠোঁটের সঙ্গে টাচ করে থাকা। সেভেন, দাঁত জাস্ট দাঁতের সাথে টাচ করে থাকা। এই হচ্ছে চোখ আমাদের একদম সোজা থাকা, এবং মানে আই বলস আর কি, সোজা থাকা। আচ্ছা, এইট হলো। নাইন্থ হচ্ছে জিহ্বা আমাদের তালুতে টাচ করে থাকবে। অ্যান্ড 10th হচ্ছে আমাদের মুখে একটা মৃদু হাসি থাকবে। দ্যাট ইজ দ্য 10 postures টু, টু, মানে কি বলবো, টু ক্রিয়েট আ এক্সাক্ট কনসেন্ট্রেশন প্রক্রিয়া বা কনসেন্ট্রেশন প্রসেস বা মেডিটেশন। আমার একটা দিস ইজ দ্য প্রশ্ন 10 আছে। postures.
হ্যাঁ, আমার একটা বলো প্রশ্ন বলো আছে, আমি কাটলাম মাঝখানে। বলো। দ্য মোমেন্ট, একদম। আমি আমার প্রবলেমটা হুম, বলছি, হয়তো হতে পারে হুম, অডিয়েন্সেরও কারোর প্রবলেম আছে। সেটা হচ্ছে, একদম। আমার যেটা ইস্যু হয়, হয়তো বাকিগুলো আমি করি, যেটা আমি করি না সেটা হচ্ছে জিভ তালুতে ঠাকানোর বিষয়টা আমি করি না, এবং সেটা আমি কাল থেকে ইমপ্লিমেন্ট করা স্টার্ট করবো। দ্য মোমেন্ট আই সিট স্ট্রেট, আমার কোমর, মানে যেটাকে আমার রুট চাকরা বা টেল পোর্শন বলা হয়, আমার ওখানে না হুম। একটা অদ্ভুত স্টিফনেস বলবো না, বাট একটা অদ্ভুত কাজ করে, মানে একটা একটা সেন্সেশন আমি ফিল যন্ত্রণা করি। হওয়া শুরু হয়। ইয়েস, একটা যন্ত্রণা হওয়া শুরু হয়। তো ওই খুব বেশি সব, যখন আমি স্ট্রেট হয়ে বেশিক্ষণ বসে থাকি, আমি না ওটা কনসিয়াসলি আমার পক্ষে করা সম্ভব হয়। আদারওয়াইজ যখনই আমি একটু খেয়াল হারিয়েছি এবং আবার আমি রিগেইন করছি কনসিয়াসনেস, আই ক্যান ফিল যে আমার বডি একটু একটু স্লাইড বেন্ট হয়ে গেছে। তাহলে সেটা ক্ষেত্রে কি আমি তো তখন তো এটা জন্যই হুম সেই জন্য বেটার হয় যদি তুমি চেয়ারে বসে করছো, হুম সামহাও তোমার খাটে বসে করা পসিবল নয়, তো তুমি চেয়ারে বসে করছো, প্রেসার দিয়ে করো। এটা তো আমার একটু বেঞ্চ চেয়ার, মানে তুমি প্রপার চেয়ার যেগুলোতে একদম সোজা ভাবে বসা যাবে সেরকম চেয়ারে, কিংবা কোনো খাটে যদি বসে করছো বা সোফায় বসে করছো, যেখানে দেওয়ালের সঙ্গে পিঠ ঠেকিয়ে দিতে পারবে সেরকম জায়গায় করো। ওকে কখনো কখনো দেওয়ালে পিঠ থেকে যাওয়া ভালো। তো দেওয়ালে পিঠ ঠেকিয়ে করো যাতে তোমার, এবং যদি তোমার মনে হয় আরে আমার তো পায়ের প্রবলেম আছে, আমি তো হাঁটু মানে বাবু হয়ে বসতে পারবো না, এটা বয়স্ক মানুষদের ক্ষেত্রে হতেই পারে, তারা শুয়ে করুক। তারা শুয়ে করুক। শুয়ে পড়লে শুয়ে পড়ার পরেও কিন্তু পা গুলোকে এভাবে জড়িয়ে দেওয়া যায়। ইয়েস ইয়েস, হ্যাঁ। যায়। কর। তোমার কনসেন্ট্রেট করা নিয়ে কথা। তুমি প্রপার ওয়েতে করলে তুমি ধ্যান যোগের দিকে যেতে পারবে, কিন্তু তুমি প্র্যাকটিস তো শুরু করো, তুমি ভুল ভাবো। আমি বলতে চাইছি যে দেখো, আমি তো গানের ব্যাপারে অত বুঝি না, বাট গানের বিভিন্ন সুর তাল হয়, একটু কেটে গেলে পুরো গানটা শুনতে বাজে লাগে। হুম লাগে তো? অর্থাৎ সা রে গা মা যেভাবে তোমরা করো, সেখানে যদি কিছু একটু সুর তাল এদিক ওদিক হয়ে যায়, একটা গানের পুরো একটা রিদম পুরো একদম নষ্ট হয়ে যায়। হুম মেডিটেশনের ক্ষেত্রে, ধ্যান সাধনার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। একটু রিদম নষ্ট, পুরো জিনিসটা পণ্ড। তাই জন্য বেসিক যে পশ্চার্স গুলো হয় সেগুলোকে মেনটেন আমাদের করতেই হয়, আদারওয়াইজ তুমি কোনোদিনও তোমার গ্রোথ হবে না, তুমি কোনোদিনও ওপরে উঠতে পারবে না। তুমি, তোমার হয়তো মনে হবে যে আমি তো এখন নার্সারিতে পড়ছিলাম, কালকে নার্সারিতে ছিলাম, আজকে আমি ক্লাস 10-এ পৌঁছে গেছি, অর্থাৎ তুমি 0 সেকেন্ড থেকে তুমি 10 সেকেন্ড বা 10 মিনিট অব্দি করতে পারছো, বাট তোমার তাতে কোনো গ্রোথ নেই। তুমি ধ্যান সাধনা, অর্থাৎ তুমি হারিয়ে তোমার ডাইমেনশন চেঞ্জ হওয়ার যে একটা উপলব্ধি, সেই জায়গাতে তুমি কোনোদিনও পৌঁছতেই পারবে না। হুম। ঠিক আছে? সো দ্যাট ইজ ওয়াই দিস পশ্চার্স আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ম্যান্ডেটরি। ওকে ওকে। ওকে। আর তার সঙ্গে আমাদের, আমি জানি না হয়তো এই প্রশ্নটা তুই নেক্সট করবি, তো আমি বলেই দিচ্ছি। হুম তার সঙ্গে যেটা হয়, যে শুধুমাত্র বসলেই তো হয় না, কিভাবে আমরা কনসেন্ট্রেট করব। হুম এক তো হচ্ছে আমি কনসেন্ট্রেট, যদি আমার মনে হয় আমি রাস্তায় যেতে যেতে কনসেন্ট্রেট করতে চাই বা কিছু, সেগুলোর ক্ষেত্রে তো আমি বললামই, তো যে কোনো একটা অবজেক্ট খুঁজে নাও, তার উপর কনসেন্ট্রেট করো। কিন্তু তুমি যদি প্রপার পশ্চার্সে বসে তুমি মেডিটেশন প্র্যাকটিস, অর্থাৎ মুদ্রায়ন ত্রাটক প্র্যাকটিস করতে চাও, সেই ক্ষেত্রে বেসিক চারখানা জিনিস হয় যেখানে তুমি ফোকাস করতে পারো। ফার্স্ট, ব্রিদিং। আই নো তুই এই প্রশ্নটা ডেফিনেটলি করবি। নিশ্চয়ই, হ্যাঁ করতাম। তো ইয়া, তো ফার্স্ট হচ্ছে ব্রিদিং। ঠিক আছে? শ্বাস আমরা নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছাড়ছি। একটা ভুল মানুষ করে, আমিও করেছি, আমি আমি এর বাইরে নই, আমি ওই মধ্যেই, কিন্তু শিখেছি তাই আজকে শ্রদ্ধাবার চেষ্টা করছি। সেটা হচ্ছে, যখন আমরা শ্বাস নিই বেসিক্যালি আমরা কি করি, হঠাৎ কি শ্বাস নিলে আমরা পেট ভেতরে ঢুকিয়ে দিই, শ্বাস ছাড়লে পেট বাইরে করি। নর্মালি তুই করে দেখ, তাই একদম হবে তোর। একদম, হ্যাঁ। শ্যালো ব্রিদিং হয়তো এ যেটা হয়, হ্যাঁ। এক্স্যাক্টলি, বাট এটা অপোজিট হবে। যখন আমরা শ্বাস ভরছি, শরীরে শ্বাস যাচ্ছে, পেট ফুলবে, শ্বাস ছাড়বো, পেট ভেতরে যাবে, তবে গিয়ে প্রপার ব্রিদিং এক্সারসাইজ। এই জন্য মানুষ ব্রিদিং এক্সারসাইজও করতে পারে না, তাই জন্য মানুষ ব্রিদিং এও ফোকাস করতে পারে না। অর্থাৎ যখন পেট ফুললো, পেট ভেতরে গেল, এই হবে জিনিসটা। যখন আমরা প্রশ্বাস নিচ্ছি, পেট বাইরে যাবে, নিঃশ্বাস ছাড়ছি,
পেট ভেতরে ঢুকবে। ঠিক আছে, এটা হচ্ছে ব্রিদিং প্রসেস। তো প্রথমে আমাদের কনসেন্ট্রেশন পেটেই থাকবে, পেট ভেতরে যাচ্ছে ঠিক সময় ভেতর বাইরে আসছে কিনা, তাতেই করো কনসেন্ট্রেট। আস্তে আস্তে যখন পেট তোমার বুঝে যাবে যে কখন ভেতরে ঢুকতে হবে কখন বাইরে আসতে হবে, ধীরে ধীরে নিয়ে এসো নিজের চেতনাকে নিজের নিঃশ্বাসের ওপর, আচ্ছা। যে শ্বাস ভেতরে যাচ্ছে নিঃশ্বাস বাইরে আসছে। এটাকে আমি দেখছি চোখ বন্ধ করে, শ্বাস ভেতরে যাচ্ছে নিঃশ্বাস বাইরে আসছে, শ্বাস ভেতরে যাচ্ছে নিঃশ্বাস বাইরে আসছে। রাইট, এবার এটা হচ্ছে ফার্স্ট একটা প্রক্রিয়া যাতে তুমি কনসেন্ট্রেট করতে পারো। হুম। সেকেন্ড হচ্ছে তুমি কোনো মিউজিকে কনসেন্ট্রেট করতে পারো, কোনো গান চালিয়ে নিলে, টিভিতে চালিও না কারণ আশেপাশের আরো আওয়াজ শুনতে পাবে। হুম। হেডফোন লাগিয়ে যাতে শুধু মিউজিক ছাড়া আর অন্য কোনো কিছু তোমার ভেতরে না যায়, হুম। সেই সাউন্ড কিছু একটা লাগিয়ে নিলে, সেটা মেডিটেটিভ কোনো সাউন্ড হোক, কোনো ঈশ্বরের কোনো স্তুতি হোক, যেটা তোমার ভালো লাগে, যেটাতে তুমি পজিটিভ ফিল করো, পিসফুল ফিল করো, সেটা লাগাও। সেই মিউজিক চালিয়ে নিলে, চালিয়ে নিয়ে তুমি তাতে শুধু মিউজিকেই কনসেন্ট্রেশন থাকবে। গানটা এই এই ওয়ার্ডটা ভেতরে গেল, এই সুরটা ভেতরে গেল, কনসেন্ট্রেশন গানের মধ্যে থাকবে, তোমার শরীরের মধ্যে থাকবে না। Okay. এটা সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস হচ্ছে কি, যে আমরা কোনো ইমেজে কনসেন্ট্রেট করতে পারি। ইমেজ বলতে যদি তুমি কোনো তোমার কোনো গুরু থাকে তুমি তো গুরুতে কনসেন্ট্রেট করতে পারো। যদি তোমার মনে হয় তুমি কোনো ঈশ্বরকে খুব ভালোবাসো তুমি তার অবয়বে কনসেন্ট্রেট করতে পারো। কিন্তু তার মানে না চোখ খুলে, তোমার মাইন্ডের মধ্যে সেই অবয়ব ক্লিয়ার থাকা চাই। হুম। হুম। ওকে, যদি দরকার পড়ে তুমি একবার ফোনেতে একটা তার অবয়ব বার করে নি, ভালো করে তাকে দেখে নেবে, তোমার চোখ সেটাকে কপি পেস্ট করে নিল, এবার তুমি চোখ বন্ধ করো, তুমি তাকে দেখতে পাবে। তোমার যদি মনে হয় অন্য কোনো অবয়বে কনসেন্ট্রেট করবে করো। ঠিক আছে, তোমার যদি মনে, যেমন তোর পেছনে মানে ওয়ার্ল্ড ম্যাপ দেখা যাচ্ছে, হুম। সেখানে আমার যদি মনে হয় কোনো পার্টিকুলার দেশের উপর আমি কনসেন্ট্রেট করবো, কোনো ম্যাপের কোনো সেটা ভালো করে দেখে নিন, আমি তার উপর কনসেন্ট্রেট করলাম। আজকে আমাদের সনাতন ধর্মে মূর্তি পূজার একটা চল আছে, আমরা মূর্তি পূজা করি। হুম। এবং এই মূর্তি পূজা নিয়ে আজকালকার জেনারেশন অনেক প্রশ্ন করেছে, আমরা মূর্তি পুজো করা পছন্দ করি না, মূর্তি পুজো ভণ্ড, হ্যানা ত্যানা এক্সেট্রা এক্সেট্রা। দেখো, আমাদের যারা সাধু ঋষিরা ছিলেন তারা আমাদের থেকে লক্ষ কোটি গুণ জ্ঞানী এবং লক্ষ কোটি গুণ হচ্ছে জিনিয়াস যাকে বলে। তো তারা আজকে এই মূর্তি পুজোর কনসেপ্ট কেন ক্রিয়েট করেছিলেন, কারণ তারা জানতেন মানুষ যতক্ষণ না ঈশ্বরকে দেখবে সে ঈশ্বরের সাথে কানেক্ট করতে পারবে না। ঠিক। তাই যাতে ঈশ্বরের সাথে সে কানেক্ট করতে পারে তাই ঈশ্বরকে তারা একটা অবয়ব দিয়েছিলেন। প্রয়োজনীয় নয় ঈশ্বরকে ওরকমই দেখতে হবে, একদম। আমাদের ঈশ্বর সেভাবেই দেখা দেন যেভাবে আমরা তাকে দেখতে চাই। হুম। আমি যদি আজকে এই জলের বোতলের মধ্যে ঈশ্বর দেখতে চাই, আমার ঈশ্বর জলের বোতলের মধ্যেও দেখা দিয়ে দেবেন, কারণ তিনি সবসময় তার ভক্তের ইচ্ছাকে সন্তুষ্ট করার প্রবল চেষ্টা করেন, এমনটা না যে তিনি চেষ্টা করেন না। একদম। ঠিক আছে, কিন্তু যদি তুমি তার অরিজিনাল স্বরূপ দেখতে চাও সেটা ডিফারেন্ট থিং, যে তুমি সেই যোগ সাধনায় পৌঁছতে পারলে যেখানে গিয়ে তিনি তার অরিজিনাল স্বরূপে তোমাকে দর্শন দেন। সেই জন্যই আমরা যখন কৃষ্ণকে দেখি যে বাঁশি নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন, কৃষ্ণ যদি আজকে ওই এমনি প্যান্ট শার্ট পরে সামনে চলে আসে তাকে আমরা চিনতে পারবো না, বিকজ আমরা কৃষ্ণ বলতে ওই ধুতি পরে ইয়ে পরে হাতে মুরলি নিয়ে দাঁড়িয়ে থাকা একজন ভদ্রলোককেই চিনি। হুম। রাইট, তো যাই হোক, মূর্তি পূজার যে মূর্তি ক্রিয়েট করার যে কনসেপ্ট সেটা এইখান থেকেই এসে, যাতে আমাদের কাছে আমাদের ইষ্ট দেবতা, আমি যাকে যার যার পুজো করছি, যার আমি সাধনা করছি, তার প্রতিচ্ছবি আমাদের সামনে ক্লিয়ার থাকে। সরি, হুম। তাই জন্য দেখবে আগেকার যুগে হতো যে আহ আগেকার যুগে তো কৃষ্ণ, তখন তো কৃষ্ণ জন্ম নেননি অবতার হিসেবে, তো তখন সত্যযুগ বা ত্রেতা যুগে কি করা হতো, নারায়ণের শালিগ্রাম শিলা নিয়ে তাতেই দুটো পাথর বা তাতেই দুটো চোখ এঁকে দিয়ে তাকেই পুজো করা হতো, অর্থাৎ নারায়ণকে সেই রূপেই পুজো করা হতো। সরি ফর দ্য ইন্টারাপশন। তুমি একটু তো জল যাই খেয়ে হোক, নাও। না না ঠিক আছে, তো এখান থেকেই বেসিক্যালি আমাদের মূর্তি পূজার কনসেপ্ট এসছে। তো যাই হোক, তো তুমি যদি চাও তো তুমি কোনো ইমেজে কনসেন্ট্রেট করতে পারো। হুম। আর যেটা চতুর্থ সেটা হচ্ছে নিরাকারে কনসেন্ট্রেট করা,
অর্থাৎ তুমি ঈশ্বরে বিশ্বাস করো না, তুমি কোনো ইমেজে কনসেন্ট্রেট করতে চাও না, তুমি কোনো সাউন্ডে করতে চাও না, তুমি নিজের ব্রিদিং এও করতে চাও না। তো কি করবে? নিরাকার। এবার নিরাকার বলতে কি? অন্ধকার। নিরাকার বলতে কি? অন্ধকার। অন্ধকারে আলোকে খুঁজে পাওয়া হচ্ছে নিরাকারের প্রতিচ্ছবি। সরি, একটু জল খেতেই হবে। হ্যাঁ, একদম। মানে জাস্ট আ পয়েন্ট অফ লাইট, আই এম কনসেন্ট্রেটিং অন দ্যাট। যখন চোখ বন্ধ করবে তখন অন্ধকার ছাড়া আর কিছু দেখতে পাবে না। একদম। সেই অন্ধকারে ফোকাস করতে 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 সেই অন্ধকারের মধ্যেই দেখবে বিভিন্ন অবয়ব ক্রিয়েট হচ্ছে আলোর। বিভিন্ন আলোর কারণ এই এই এক্সপিরিয়েন্স আমার আছে। আমি চিরকাল নিরাকারে কনসেন্ট্রেট করেছি। আমি কোনোদিনও কোনো অবয়বে, কোনো মিউজিকে, কোনো কিছুতে কনসেন্ট্রেট করিনি। প্রথম দফাতে মিউজিক শুনতে হতো, আদারওয়াইজ আশেপাশের সাউন্ড কানে আসতো। বাট থ্যাঙ্কস টু লকডাউন, লকডাউন যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলা বন্ধ হয়ে গেছিল, ফলত আমার কোনো অসুবিধা হতো না। তো ফলত আমি তখন উইদাউট এনি মিউজিক চোখ বন্ধ করে আমি নিরাকারে কনসেন্ট্রেট করতাম। তো প্রথমে আমি অন্ধকার দেখতে পেতাম, আস্তে আস্তে সেই অন্ধকারের মধ্যে বিন্দু 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 আলোর রশ্মি দেখতে পেতাম, এবং সেখান থেকে বিভিন্ন রকমের অবয়ব ক্রিয়েট হতো। সেটা আমার মাথার ধারণা হোক, সেটা সত্যি হোক, আমি জানি না, কিন্তু আমি নিরাকারের মধ্যে বিভিন্ন ছোট ছোট আলোর বিন্দু দেখতে পেতাম, অর্থাৎ অন্ধকারে আলোর প্রকাশ দেখতে পেতাম। সেটাই আমার কাছে নিরাকার সাধনা। তো এই চারটে ধরন হয় যেটার মাধ্যমে তুমি ধ্যান, মানে ধ্যান সাধনা বলবো না, মুদ্রায়ন্ত্রটা প্র্যাকটিস করতে পারো। মুদ্রায়ন ত্রাটক আরেকটা হয়, শেষ করা যায়। আরেকটা হয়, সেটা হচ্ছে পঞ্চম, যেটা না করাই, ফট করে না করাই উচিত। বিকজ আমরা যখন রেকি নিয়ে কথা বলবো, যদি কোনোদিন রেকি নিয়ে কথা বলি, তো তখন আমরা আমাদের চক্রাসের সম্বন্ধে জানবো। তো সেই সেই মুহূর্তে আমি তখন এই টপিকটাকে ওখানে তুলে ধরার চেষ্টা করব, কেন আমি এখন বারণ করছি। তার কারণ হচ্ছে যেটা ফিফথ সেটা হচ্ছে থার্ড আই, মানে থার্ড আইতে কনসেন্ট্রেট করা। তার জন্য দুটো মুদ্রা হয়। একটা হচ্ছে সামভাবী মুদ্রা, হুম, একটা হচ্ছে উন্মানী মুদ্রা। হুম, সামভাবী মুদ্রা মানে হচ্ছে শঙ্কুর ন্যায় স্থিত যে মুদ্রা বা আসন, তার সামভাবী মুদ্রা। উন্মানী মুদ্রা মানে হচ্ছে নিজের মনকে উন্মুক্ত করার বা নিজের মন থেকে ওপরে ওঠার যে টেকনিক বা পদ্ধতি বা যে মুদ্রা, সেটা হচ্ছে উন্মানী মুদ্রা। আমি আরো তো একবার এই বলতে দুটো বলবো, কারণ প্রসেসে নেটওয়ার্কের একদম, জন্য কথাটা কেটে গেল। আহ হ্যাঁ, শোনা সাম্ভাবী যাচ্ছে এখন? মুদ্রা, সাম্ভাবী মুদ্রা থেকে বলতে বলবো। সামভাবী মুদ্রা, হুম, সামভাবী হুম, যেটা হচ্ছে শম্ভুর ন্যায় স্থিত যে মুদ্রা। শম্ভু যখন ধ্যানে বসেন, তার কখনো লক্ষ্য করেছো তার ধ্যানমগ্ন ছবি কিরকম হয়? হুম, তার আইবল দুটো ওপরের দিকে থাকে, আর চোখটা হালকা, এই চোখের যে এই এই পোর্শনটা সেটা হালকা, আইবলটাকে ঢেকে থাকে, কিন্তু আইবল দুটো ওপরের দিকে থাকে, অর্থাৎ ফোকাস থাকে থার্ড আই এর ওপরে। ঠিক আছে, আমরা যখন চোখ বন্ধ করি, পুরো বন্ধ করি, কিন্তু শম্ভুর দেখবে পুরো চোখ বন্ধ হয় না। এবং সেটা আমাদের গৌতম বুদ্ধের ক্ষেত্রেও দেখা গেছে, দেখবে পুরো চোখ ওনার বন্ধ হতো না, সামান্য একটু চোখ খোলা থাকতো। কিন্তু আই বলগুলো তলার দিকে না, আই বলগুলো ওপরের দিকে রয়েছে। and that's a very এটা tough mudra, very tough। ভেরি টাফ, ভেরি টাফ, এবং মাথা যন্ত্রণায় ফেটে যায়, হয়ে বিকজ যায় আমি একদম, প্র্যাকটিস হ্যাঁ। করেছি। তো হুম, এটাকে বলা হয় সাম্ভাবী মুদ্রা। হুম, আরেকটা হয় উন্মানী মুদ্রা। উন্মানী, উন্মানী মানে হচ্ছে নিজের মনকে উন্মুক্ত করার বা নিজের মনের ওপরে ওঠার যে মুদ্রা বা টেকনিক, হুম, সেটা হচ্ছে উন্মানী মুদ্রা। হুম, তো উন্মানী মুদ্রা মানে কি? ঠিক সেম প্রসেসে তোমার চোখের আইবল ওপরে করে তুমি আইব্রোস কে দেখবে, থার্ড আই কে না, আইব্রোস কে দেখবে। হুম, সেটা হচ্ছে উন্মানী মুদ্রা। এতে কি হয়? খুব স্পিডে থার্ড আই ওপেন হয়, ইনটিউশন পাওয়ার্স বৃদ্ধি পায়। কিন্তু কারুর যদি সেভেন চক্রা ব্যালেন্স না থাকে এবং হুট করে সে থার্ড আই কে ওপেন করে দেয়, সে ভগবানকে নয় ভূত প্রেতকে দেখা শুরু করে দেবে। তার মনে হবে পাশে কেউ দাঁড়িয়ে আছে, এই ওই সেই হ্যান ত্যান ইত্যাদি ইত্যাদি। তাই জন্য হুট করে কখনোই থার্ড আই কে ওপেন করা উচিত না। আগে রুট চক্রা থেকে আমরা ওপরে উঠবো, আস্তে আস্তে সমস্ত চক্রাসকে ব্যালেন্স করবো, তারপর আমরা থার্ড আই কে ওপেন করবো। বিকজ যারা থার্ড আই এর প্লেজার বোঝে না, তাদের জন্য মনে হয় যে সেক্সুয়াল প্লেজার ইজ দ্য আলটিমেট প্লেজার। হুম, আজকালকার একটা গোটা জেনারেশন এই একটা প্লেজারের মধ্যে ডুবে রয়েছে, যেটার কারণে আজকে আমাদের এত ক্রাইমস হচ্ছে।
এত কিছু আমাদের ডিভোর্সেস হচ্ছে, এত সংসারে অশান্তি ইত্যাদি ইত্যাদি? সেটা কেন? কারণ মানুষ ভেবে নিয়েছে that sexual pleasure is the ultimate pleasure, and that is why তাদের এনার্জি রুট চক্রাতেই, অর্থাৎ একদম নিম্নস্থ চক্রাতেই ফেঁসে বসে রয়েছে। তারা তার উপরে কোনোদিনও উঠতেই পারেনি। কিন্তু যারা ধীরে ধীরে ব্যালেন্স করতে করতে ওপরের দিকে উঠবে এবং থার্ড আই কে অ্যাক্টিভেট করবে, এবং থার্ড আই এর মধ্যে তারা যা খুঁজে পাবে, যে এনার্জি খুঁজে পাবে, তাদের আর সেক্সুয়াল প্লেজার বেঁচে থাকবে না। তাদের মনে হবে এটা সব থেকে একটা বেকার কাজ। আজকে সেক্সুয়াল প্লেজারের মধ্যে প্লেজার ওয়ার্ডটা কেন অ্যাড করা হয়েছে, বা সেক্সের মধ্যে কেন প্লেজার দেওয়া হয়েছে, যাতে মানুষ বা যে কোনো ব্রিড আর কি, তারা আর কি পরবর্তী প্রজন্মকে সৃষ্টি করে। যদি এটার মধ্যে প্লেজার না থাকতো, তো কোনো মানুষ বা কোনো ব্রিড এই কাজটা করতো না, এবং স্বাভাবিক ব্যাপার, সৃষ্টি বন্ধ হয়ে যেত, সৃষ্টি আর থাকতো না, কোনো নতুন রিপ্রোডাকশন হতো না। দ্যাট ইজ ওয়াই এই জিনিসটার মধ্যে একটা প্লেজারকে অ্যাড করা হয়েছে, যাতে মানুষ সেই প্লেজারের চোটে কাজটা করে এবং নতুন সৃষ্টি হয়। কিন্তু কলিযুগে আজকে জিনিসটা এমন হয়ে দাঁড়িয়েছে যে তারা মনে করে এটাই শেষ, এর থেকে মানে এটাই সর্বসুখ, এর ওপরে আর বিকৃতি কিছু আনন্দ, হয় না। আমি দেখেছি এক্স্যাক্ট, বিকৃতি আনন্দ এখনকার যুগে। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো এর ওপরে কিছু হয় না। কিন্তু যে থার্ড আই এর এনার্জিকে ফিল করে নিয়েছে, যে থার্ড আই এর মানে কি বলবো, থার্ড আই এর বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স কে ফিল করে নিয়েছে, তার কাছে সেক্সুয়াল প্লেজার, সে মানে বৈবাহিক সম্পর্কে থাকুক যা নাই থাকুক, তার কাছে সেক্সুয়াল প্লেজার ম্যাটার করে না। আজকে যারা সত্যিকারের সাধু, আমি ভণ্ড সাধুদের কথা বলছি না, যারা বহু বছর ধরে যোগ সাধনা করছেন, তাদের কোনো রকম প্লেজার ক্রিয়েট কেন হয় না? বিকজ তারা সারাক্ষণ ধ্যানমগ্ন কেন থাকতে পারেন? কারণ তারা এখানে প্লেজার কন্টিনিউয়াসলি খুঁজে পান। হুম। দ্যাট ইজ ওয়াই। তো ফার্স্টেই আমি বলবো না যে সাম্ভি মুদ্রা বা উন্মানি মুদ্রা মানুষ ট্রাই করুক। মানুষ আগে নিজের সমস্ত চক্রাসকে ব্যালেন্স করুক, তারপর গিয়ে সেটা ট্রাই করুক। তো আপাততর জন্য যেটা চারটে বেসিক, যে কোনো মিউজিকে কিংবা নিজের ব্রিদিং এ কিংবা হচ্ছে কোনো ইমেজে কিংবা নিরাকারে, এই চারটের ওপরেই আগে কনসেন্ট্রেট করতে শিখুক, মানে মুদ্রায়ন ত্রাটককে প্র্যাকটিস করতে শিখুক। ধীরে ধীরে ধ্যান যোগের দিকে এমনিও এগোবে, অমনিও এগোবে। এবং এক্ষেত্রে আমি একটা কথা আমার দর্শকদের বলে রাখি, যে হুম হুম। যে কোনো শিক্ষা, এই ধরনের যে কোনো শিক্ষা কিন্তু বা বিদ্যা কিন্তু গুরুমুখী বিদ্যা। কোনো বড় একদম জিনিস ট্রাই করার আগে অবশ্যই আপনার বা আপনার ছেলে মেয়েদের গুরুর খুব প্রয়োজন। গুরু পথ না একদম দেখালে কিন্তু এটা ট্রাই করলে এর একটা ভুল এফেক্ট পড়তে পারে, যার জন্য কিন্তু কোনোভাবেই কর্তৃপক্ষ বা কোনো চ্যানেল, সেটা যে চ্যানেলই হোক, আমি চ্যানেল, আমার চ্যানেল বাদে অন্য কোনো চ্যানেল হলেও, তারা কিন্তু দায়ী থাকবে না। সুতরাং গুরুমুখী একদম ঠিক বিদ্যা কথা। কিন্তু গুরুর থেকেই নিতে হবে। হয়। চলে যাবো আমাদের একদম। পরবর্তী আলোচনায়। যেটা বিষয় সেটা হচ্ছে, এবার আমার কাছে মোটামুটি অনেকগুলো যা প্রশ্ন ছিল আমাদের পূর্ববর্তী আলোচনায়, সেটা হয়ে গেছে, কথা বলা হয়ে গেছে। হুম তো আমার হুম একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে একটা খুব আমার হাজবেন্ডের কথাই বলবো। ওর একটা বক্তব্য, ও এই কথাটা বলে যে আমি বসে মেডিটেট করতে পারি না, কারণ ও এখনো এক্সপিরিয়েন্স করেনি বা জানে না, সেই জন্য হি হ্যাভেন্ট ইভেন হুম ট্রাইড। বাট যাই হোক, ও বলে যে ও যখন দৌড়োয়, ওর কমপ্লিট ফোকাসটা থাকে ওর দৌড়ানোর মধ্যে। ও বলে যে ডিউরিং রানিং আমি, ওটাই আমার মেডিটেটিভ স্টেট, আমি আমি ওটাতেই মেডিটেশন, বিকজ আমি আমার বডির কোথায় কোন সেন্সেশন হচ্ছে সেটা আমি বুঝতে পারি। ফর মি ওটাই একদম আমার মেডিটেশন। এটা কি সত্যি? একদম সত্যি। আমি কি বললাম, কনসেন্ট্রেট তুমি যে কোনো জিনিসে করতে পারো। ধ্যান সাধনা, এটা কিন্তু ধ্যান সাধনা নয়, এটা মেডিটেশন। তাই জন্য ওই ওয়ার্ডটা ইউজ করেছে, দিস ইজ ফর মি, দিস ইজ আ মেডিটেটিভ স্টেট। হুম হুম হুম। যখন আমরা মুভিটার নামটা ভুলে যাচ্ছি, ইয়ে জিন্দেগি না মিলেগি দোবার, আই গেস, ইয়েস। সেখানে যখন কটরিনা ক্যাটরিনা কাইফকে ক্যাফ। ঋতিক রোশন বলেন যে আহ, ইয়ে নেশা হ্যাঁ, তখন বলে যে নো, এটা আমার জন্য নেশা নয়, এটা আমার জন্য মেডিটেশন। হুম ঠিক আছে? অর্থাৎ কি, এখানে আমি হারিয়ে যেতে পারি, হুম এখানে আমি ফোকাস করতে পারি, আমি এর মধ্যে ভালো থাকতে পারি। আমার হাজবেন্ডের জন্য যেমন খেলা, ওকে যদি কেউ খেলতে দিয়ে দেয়, ও আর কাউকে চেনে না, বউকে চেনে না, পরিবারকে চেনে না, কাউকে চেনে না, ও পুরো খেলার মধ্যে ঢুকে যায়। তো ছেলেদের জন্য, মানে যে ছেলেরা খুব হাইলি স্পিরিচুয়াল নয়, তাদের জন্য পার্টিকুলার কিছু না কিছু থাকে,
যেমন তোর হাজবেন্ডের জন্য হচ্ছে দৌড়ানো, আমার হাজবেন্ডের জন্য খেলা, কিছু ছেলের জন্য আছে বাইকিং। তারা কিন্তু রাফ ড্রাইভিং করে না, হুম। তাদের কাছে বাইকিং কিন্তু একটা মেডিটেশন। তারা কিন্তু রাফ ড্রাইভিং করে নিজেকে বা অন্য কাউকে ক্ষতির মুখে ফেলে না। দেখ, অ্যাক্সিডেন্ট তো হতেই পারে, সে খেলতে গিয়েও অ্যাক্সিডেন্ট হতে পারে, দৌড়াতে গিয়েও অ্যাক্সিডেন্ট হতে পারে। তাই শুধু বাইককে আমরা কখনোই তার জন্য ইয়ে করব না। কিন্তু যারা, মানে আমি এটা বলছি না যে দামি দামি বাইক কিনে রাস্তায় বেরিয়ে শো অফ করাটা মেডিটেশন, না, আই এম নট সেইং দ্যাট। বাট গাড়ি চালানো, সাইক্লিং করা, বাইক চালানো, এগুলোও অনেকের কাছে মেডিটেশন। কনসেন্ট্রেশন বা মেডিটেশন করার একটা পদ্ধতি। হুম। হুম। কারণ কেউ গানের মধ্যে সেই সাধনা, সেই চেতনাকে খুঁজে পায়, কেউ নাচের মধ্যে খুঁজে পায়, কেউ পড়াশোনার মধ্যে খুঁজে পায়। ঠিক আছে, প্রয়োজনীয় নয় যে তুমি কনসেন্ট্রেট করার জন্য তোমাকে ওই হাঁটু বেন্ড করে বসতেই হবে। কিন্তু যদি তুমি হাঁটু বেন্ড করে বসে, খাটে বসে তুমি করার চেষ্টা করছো, তাহলে তুমি প্রপার ওয়েতে করো, আদারওয়াইজ তোমার বেকার সময় নষ্ট করছো তুমি। একদম। রাইট? তো যদি যদি তুমি প্রপার ওয়েতে করতে চাও তাহলে প্রপার ওয়েতে করো, আদারওয়াইজ তুমি যেখানে নিজের শান্তি খুঁজে পাও, যেখানে তুমি মেডিটেটিভ স্টেটে যেতে পারো, তুমি সেখান দিয়েই যাও। তোমাকে কেউ বারণ করছে না। বাট ধ্যান সাধনা করতে গেলে তোমাকে ওই হাঁটু গেড়ে, মানে হাঁটু বেন্ড করে বসতেই হবে, আর কোনো উপায় নেই। একদম, আর কোনো উপায় নেই। আমি আহ আমি পরের একটা প্রশ্নে আসবো, যেটা পশ্চারের ব্যাপারে আলোচনা হয়ে গেছে। পরের আমার প্রশ্ন যেটা, সেটা হচ্ছে কোনো মন্ত্রোচ্চারণ। এটা একটা প্রশ্ন থাকে অনেকে, যে আমি যখন মেডিটেশন করব, ডিউরিং দ্যাট অনেকের তো দীক্ষা হয়ে যায়। তো অনেকের হুম কাছে একটা প্রশ্ন থাকে যে ডিউরিং মেডিটেটিভ স্টেট, মানে জব করার হুম সময়টা আলাদা, কিন্তু আমি যদি আলাদা করে হুম মেডিটেশন করি, প্র্যাকটিস করি, হুম। সেক্ষেত্রে সেই সময় কি আমি মন্ত্রোচ্চারণ করতে পারবো? দুটো কি একসাথে যখনই করা যায়? মন্ত্র উচ্চারণ করছো, তোমার প্রাণবায়ু তোমার মুখ দিয়ে বেরোচ্ছে, তাহলে আর সেটা মেডিটেশন থাকলো না। ওকে। যখনই তুমি মন্ত্র উচ্চারণ করছো, দেখো পার্সোনালি আমি এটাকে মেডিটেশন মনে করি না। আচ্ছা। ঠিক আছে, কারণ যখন আমি এমনটা, দেখো আজকে যে কটা কথা আমি বলছি, এগুলো সব আমার সাথে ঘটেছে বলে, আমি এক্সপিরিয়েন্স করেছি বলে বলতে পারছি। আচ্ছা। এমন না যে পড়ে আমি বলছি। যখন আমি প্রথম 2019-এর ডিসেম্বর থেকে মেডিটেশন প্র্যাকটিস করা শুরু করি, আমাকে স্বাভাবিকভাবে ইউটিউবে যেটা খুব ন্যাচারালি লেখা থাকে, ওম চ্যান্টিং করতে। হুম। তো ওম চ্যান্টিং করার পরে আমি দেখতে পেলাম যে আমার মধ্যে না নেগেটিভিটি বাড়তে শুরু করে দিয়েছে। এদিকে ওম ইজ আ ভেরি পজিটিভ সাউন্ড, দ্য সাউন্ড অফ ইউনিভার্স, কিন্তু আমি নেগেটিভ হয়ে যাচ্ছি, অত্যাধিক নেগেটিভ হয়ে যাচ্ছি। কেন? তার কারণ হচ্ছে আমি মেডিটেশন, অর্থাৎ নিজের ভেতরে যখন যাচ্ছি, তখন বাইরে থেকে ওম চ্যান্টিং করছি, অর্থাৎ ভেতরে এবং বাইরে ক্ল্যাশ লাগছে। যখন তুমি ভেতরে যাচ্ছ, তখন তুমি সমস্ত কিছুকে ভেতরেই রাখো, তবেই তুমি ভেতরে যেতে পারবে। তুমি যদি মুখ দিয়ে প্রাণবায়ুকে বার করতে থাকো আর ভেতরে কনসেন্ট্রেট করতে থাকো, বাইরের এনার্জি আর ভেতরের এনার্জি তোমার ব্যালেন্সে নেই, তারা ক্ল্যাশ লাগবে এবং তুমি নেগেটিভ হতে থাকবে। তাই জন্য আমি যবে থেকে এই মানে নিরাকারে আর কি ফোকাস করা শুরু করলাম, আমি আগেন পজিটিভ হওয়া শুরু করলাম। তো আমি বুঝলাম যে কোন রকম, শুধুমাত্র ওম কেন, যে কোনো রকম মন্ত্র চ্যান্টিং ডিউরিং মেডিটেশন প্র্যাকটিস ইজ প্রহিবিটেড, করা উচিত নয়। দ্যাট ওয়াজ এ ভেরি ঠিক আছে, ইম্পর্টেন্ট তাতে কোয়েশ্চেন, তোমার আই গেস। নেগেটিভ এনার্জি ছাড়া আর কিছুই জেনারেট করবে না। হুম। So this was a very important question, I guess. আর আমার এই ক্ষেত্রে জানার আহ, শেষ প্রশ্ন বলতে পারি, সেটা হচ্ছে যে আহ, এটা আমাদের রেকির সময় তুমি শিখিয়েছিলে, যে যাতে আমাদের আহ, মাটির সাথে যে যে যদি কেউ মেঝেতে বসে বা মাটিতে বসে এই করে, সাধনা করে বা হুম মেডিটেট করে, তাহলে সেক্ষেত্রে একটা হুম কোনো আহ, কিছু পেতে বসার একটা পদ্ধতি আমাদের শেখানো হয়েছিল। তো সেটা একদম, যদি তুমি একটু বলো কেন করতে হয়। ডেফিনেট। দেখো, আমাদের একটা কথা আছে, যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে। অর্থাৎ আমরা মৃত্যুর সময় পিণ্ডদান করি। পিণ্ডদান মানে হচ্ছে কি, আগামীতে আমার যে পরিচিত মানুষটি চলে গেছেন, তিনি যেন আগামী জন্মে ভালো শরীর পান, অর্থাৎ পিণ্ড মানে শরীর। তো যথা পিণ্ডে তথা ব্রহ্মাণ্ডে, তার মানে হচ্ছে আমাদের শরীরের মধ্যে যা রয়েছে তাই ব্রহ্মাণ্ডতে রয়েছে। তো এই যে মাটির ওপর বসছি, মাটি ইজ আ পার্ট অফ ব্রহ্মাণ্ড, ইউনিভার্সাল পার্ট, রাইট?
সে তুমি যে তলাতেই বসো না কেন, গ্রাউন্ড ফ্লোরে বসো, ফার্স্ট ফ্লোরে বসো, ডাজেন্ট ম্যাটার, ইজ আ পার্ট অফ ইউনিভার্স। আর তোমার এনার্জি ইজ আ পার্ট অফ ইউর পিণ্ড, রাইট? সরি। তো যখনই তুমি তোমার ভেতরে এনার্জিকে সঞ্চার করছো, প্রাণবায়ুকে যখনই তুমি নিচ থেকে ওপরে, ওপর থেকে নিচে খেলাচ্ছ, সেই যে এনার্জি সেটা যদি ইনস্ট্যান্ট, মানে ডিরেক্ট, ইনস্ট্যান্ট নয়, ডিরেক্ট যদি ব্রহ্মাণ্ডের সংস্পর্শে চলে আসে, সেই মাটির মধ্যে সেই ক্ষমতা আছে। মাটির মধ্যে কি ক্ষমতা রয়েছে? আকর্ষণ Gravity। করার। হুম। তোমার পুরো এনার্জিকে সে কি করবে? শুষে নেবে। তো তুমি যতটাও পজিটিভ এনার্জি প্রপার পশ্চারে বসে জেনারেট করেছো, যখন উঠবে তখন তোমার মনে হবে আমি, আমার সমস্ত যেন দিনটা থেমে গেছে, আমি খুব ফ্রাস্ট্রেটেড ফিল করছি, আমার কিছু ভালো লাগছে না। কেন? বিকজ তুমি যা এনার্জি সঞ্চয় করেছিলে সেটা তোমার মাটি টেনে নিয়েছে। যখনই তুমি কোনো কিছু একটা অবয়ব রেখে, একটা আসন পেতে, একটা ওড়না পেতে, একটা কার্পেট পেতে, বা কিছু একটা চৌকির ওপর বা চেয়ারের ওপর বসে তুমি করছো, তখন কি হবে? তোমার শরীরের ভেতরের যে এক্সেসিভ এনার্জি, যেটা যতটা তোমার শরীরের জন্য দরকার ততটা ঠিক আছে, যেটা এক্সেসিভ এনার্জি, যেটা আমরা মুভিং মেডিটেশনে শিখেছি, হুম। যে এক্সেসিভ এনার্জিকে আমরা কি করছি? মাটিতে প্রবেশ করিয়ে দিচ্ছি, রাইট? ঠিক তেমনই যখন মেডিটেশন করছি, আমাদের যে এক্সেসিভ এনার্জি রয়েছে সেটা কি হয়ে যাচ্ছে? সেটা ওই মানে চাদর বা যাই কিছু আমরা পেতে বসেছি, তার মাধ্যমে ডিরেক্ট কিন্তু ব্রহ্মাণ্ডের সংস্পর্শে আসছে না। তো আগে আমাদের শরীর যতটা, ইটস জাস্ট লাইক দ্যাট, যে আমি একটা পাত্রে জল ভরছি, ঠিক আছে? আমি একটা পাত্রে জল ভরছি, তার একদিকে ফুটো করা আছে, সেখান থেকে জল বেরিয়ে যাচ্ছে, পাত্রটা কখনোই পুরোপুরি ভর্তি হবে না। কিন্তু যখন পাত্রটা পুরো ভরে গেল, যখন কোনো ফুটো বা কোনো কিছু ফাটল নেই, পাত্রটা ভরে গেল, এক্সট্রা জলটা কি হলো? গড়িয়ে নিচে উপচে পড়ে নিচেতে গেল। পড়ে গেল, উপচে পড়ে গেল। তো তোমার শরীরেও যে এনার্জি ক্রিয়েট হলো, তার যে এক্সেসিভ এনার্জি, সেটা কি হয়ে গেল? তোমার ওই চাদর বা আসন বা কার্পেট হোয়াটসঅেভার, তার মাধ্যমে তোমার ব্রহ্মাণ্ডে মিলিয়ে গেল। হুম। অর্থাৎ তুমি যা পজিটিভ এনার্জি জেনারেট নিজের মধ্যে করলে, সেটা তোমার পিণ্ডতেও রাখলে এবং ব্রহ্মাণ্ডতেও দিলে। কিন্তু যদি মাঝখানে কিছু তুমি অবয়ব না রাখো, তো তুমি পিণ্ডতে যা ক্রিয়েট করছো পুরোটাই তুমি ব্রহ্মাণ্ডে দিয়ে দিচ্ছ, পিণ্ডতে আর কিছু বেঁচে থাকছে না। নাইস, ভেরি নাইস। ছোট্ট একটা পুচকি বাচ্চাকে, শেষ প্রশ্ন, হুম। আমাদের হাতে সময়ও খুব একটা বেশি নেই, আমি দেখে বলি 8 মিনিট, 8.5 মিনিট মতো সময় আছে। শেষ প্রশ্ন এই রে, করবো। এত কম সময় তুই আমাকে কি কথা বলাস, খুব খারাপ লাগে। শেষ প্রশ্ন যেটা করব সেটা হচ্ছে যে একটা ছোট্ট 5 বছরের বাচ্চা বা 4 বছরের বাচ্চা, ধরো আমার বাচ্চা, আমি চাইছি যে এই মেডিটেশনের অভ্যেসটা ওর এই ছোট বয়স থেকেই শুরু হোক। আমি কিভাবে ওকে বলবো বা বোঝাবো বা শুরু করাবো অভ্যেসটা? আচ্ছা, দেখো, এক্ষেত্রে একটা আমি একটা কথা, একটা একটা গল্প বলতে চাইবো। আমি জানি না হবে কিনা 8 মিনিটের মধ্যে, তাও বলছি। এটা হচ্ছে কি, যে এটা মানে আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এই গল্পটা আর কি শোনাতেন তার শিষ্যদের। তো সেখান থেকেই বলা। তো তিনি বলছেন যে এরকম একটা, একজন গুরু ছিলেন, একজন শিষ্য ছিলেন। তো গুরু এখন বলেছেন যে সবার মধ্যে ব্রহ্ম রয়েছে, অর্থাৎ ঈশ্বর রয়েছে, ঈশ্বরের বাস সবার মধ্যে রয়েছে। ভালো কথা। তো যে শিষ্য, সে তার গুরুকে একদম মানে আইডল মেনে চলে, তার কথার কোনো অবজ্ঞা করে না। গুরু বলে দিয়েছে যে সবার মধ্যে ব্রহ্ম রয়েছে। তো সে একদিন জঙ্গল দিয়ে পেরোচ্ছে, তো অল অফ আ সাডেন দেখে একটা হাতি দৌড়ে দৌড়ে আসছে, এবং পেছন থেকে তার যে মাহুত, সে চিৎকার করে বলছে, আরে পালাও পালাও পালাও, হাতি পাগল হয়ে গেছে, মেরে দেবে, পালাও পালাও পালাও। তো যে শিষ্য ছিল সে বলল, আরে আমার তো গুরু বলেছে সবার মধ্যে ব্রহ্ম রয়েছে। এবার সে গল্পও শুনেছে যে কৃষ্ণ এরকম হাতিকে শান্ত করে দিয়েছিলেন, গৌতম বুদ্ধ এভাবে হাতিকে শান্ত করে দিয়ে। তো সে ভাবলো আমিও হাতিকে শান্ত করে দেবো, কারণ তার মধ্যে ব্রহ্ম রয়েছে, আমার মধ্যেও ব্রহ্ম রয়েছে, ব্রহ্ম ব্রহ্মকে দেখবে এবং হ্যান্ডশেক করে আটকে যাবে। হুম। তো সে কি করলো? চুপচাপ বসে পড়লো মেডিটেটিভ স্টেটে, যে আয়, তুই, তোর মধ্যে ব্রহ্মকে আমি দেখে নিয়েছি, তুই আয়, আমার কিছু হবে না, তুই শান্ত হয়ে যাবে। তো হাতি দৌড়ে দৌড়ে এলো, এসে সুর করে সুরে থেকে তাকে তুললো, তুলে এমন এদিক থেকে ওদিক ফেললো, যেন সেই মানে গাছের ডালেতে সেই মানে দড়িতে যেমন গামছা ঝোলে, ওরকম সেও ঝুলতে লাগলো, ঠিক আছে? তো তাকে ওখান থেকে আর কি রেস্কিউ করে হসপিটাল নিয়ে যাওয়া হয়েছে। হুম। তো সেখানে গিয়ে
তার গুরু গেছেন কি বলছি, এই কি মূর্খতা, তুমি এটা কি মূর্খের মতো কাজ করেছো। তো তখন তিনি বলছেন, আগে বলুন এটা কি মূর্খতা, যে আপনি আমাকে বলেছিলেন সবার মধ্যে ব্রহ্ম রয়েছে, তাহলে হাতি কেন আমার সাথে এরকম করলো, হাতি হাতি আমার সাথে এরকম ব্যবহার কেন করলো, আমাকে কেন এভাবে তুলে ফেলে দিল। তো তখন গুরু বলছে, হে গর্ধনন্দ সরস্বতী, মানে হে গাধাদের রাজা, তোকে তোকে বলা হয়েছে যে সবার মধ্যে ব্রহ্ম আছে, তুই হাতির মধ্যে ব্রহ্মকে দেখতে পেলি, তুই মাহুতের মধ্যে ব্রহ্মকে দেখতে পেলি না, যে চিৎকার করে করে বলছিল যে আরে হাতি পাগল হয়ে গেছে, সবাইকে গুতিয়ে বেড়াচ্ছে, পালিয়ে যাও। তুই হাতির মধ্যে ব্রহ্মকে দেখতে পেলি, কিন্তু তুই মাহুতের মহতের মধ্যে মধ্যে। ব্রহ্মকে দেখতে পেলি না। তাহলে তুই গাধাদের রাজা হে গর্ধনন্দ সরস্বতী, তোর দ্বারা মূর্খ ছাত্র কেন, কারণ তুমি তোমার ভেতরে থাকা ভ্রমকে ব্রহ্ম মেনে সামনের মানুষকে তুমি চেস করতে চলেছো। একটা বাচ্চাও ঠিক সেম হয়, সে তার বাবা মাকে আইডল মনে করে, সে মনে করে তার বাবা মা যেরকম কাজ করছে আমিও সেরকমই হব। আমরাও তো ছোটবেলা থেকে তাই হয়েছে, পারফেক্ট। বাবা মাকেই অনুসরণ করে বড় হয়েছি। বাবা মা ঝগড়া করছে, আমরাও ঝগড়া করছি। ঠিক আছে, আমার যেমন মনে আছে, আমার জেঠু কথায় কথায় শালা বলতো, আরে শালা আরে শালা এরকম বলতো। তো আমার ভাই, মানে আমার পিসির ছেলে তখন একদম ছোট, 1 বছর হবে সদ্য সদ্য কথা বলতে শিখেছে, সে খেতে বসে বলে আলের থালা, আলের থালা। ঠিক আছে, মাম্মা, এবার আমার পিসি বলছে, এই দাদা চুপ করে যায়, কিন্তু টেপ রেকর্ডারে রেকর্ড রেকর্ডিং হচ্ছে। হচ্ছে, হ্যাঁ। একদম। তো বেসিক্যালি ছোটবেলা থেকে বাচ্চা, সে 5 বছর হোক 4 বছর হোক যাই হোক, সে বাবা মাকে যেভাবে দেখে, তার বাড়ির লোকজনকে যেভাবে একদম। দেখে, সে সেরকম ভাবেই তার বিকাশ ঘটে। হুম। তো তাতে কি করতে হবে, যদি আজকে আমি 5 বছরের বাচ্চাকে এই মেডিটেশন শেখাতে চাই, তো বাবা মাকে আগে নিজেকে প্র্যাকটিস করতে হবে, দ্যাট ইজ দ্য অনলি আনসার। অন্টিয়া। যে একটা বাচ্চাকে কি করে করতে হবে, যে বাবু আমি যেভাবে বসছি সেভাবে বসো। হুম। কেন মা, কারণ দেখবে তাতে তোমার পায়ের ব্যথা কমে যাবে, দেখবে তোমার কোমরের কোনোদিনও যন্ত্রণাই হবে না। বাচ্চা বলবে, আরে আমার তো কোমরে যন্ত্রণা হচ্ছে, এই যন্ত্রণাটা হতে হতেই তো কমবে। অর্থাৎ ছোটবেলা থেকে আমি আজকে ইংলিশ মিডিয়ামে পড়িনি, আমি চাইছি আমার ছেলে মেয়ে ইংলিশ মিডিয়ামে পড়ুক, ছেলে ছেলে মেয়ে তো বড় হয়ে আমাকে হেয় করতেই পারে, আরে তুমি এই শব্দটার মানে জানো না। তাহলে বাচ্চাকে যদি ইংলিশ মিডিয়ামে পড়াতে হয়, আমাকেও ইংলিশ শিখতে হবে, জানতে হবে একদম। জানতে হবে, হুম। বুঝতে হবে কোথায় কি শব্দ প্রয়োগ করলে সেটা সঠিক হবে, জানতে হবে, নাহলে বাচ্চার কাছে আমি হাসির পাত্র হয়ে যাব। ঠিক তেমনি আজকে 5 বছরের বাচ্চাকে যদি আমি মেডিটেশন শেখাতে চাই, আগে আমায় মেডিটেশন শিখতে হবে। একদম সব থেকে সঠিক উত্তর যে ও, ওর আয়না আমি, মানে ও আয়নাতে যাকে দেখতে পায় সেটা আমি একদম, বা আপনি, যে হোক, একদম। যার বাচ্চা হোক। সুতরাং তাকে যদি আপনাকে দেখাতে হয় যে সে সঠিক ইমেজ তৈরি করছে, তাহলে সে যে ইমেজটাকে ফলো করছে তাকেও একই পথে চলতে হবে। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। থ্যাংক একদম। ইউ সৈনিধি, অসাধারণ একটা। আমি জানি না কে কতটা কি শিখবে, কে পুরোটা দেখবে বা দেখবে না, বাট আই হ্যাভ লার্ন সো মেনি থিং, এবং আফটার ফিনিশিং দিস সেশন আমি এটার থেকে জট ডাউন করবো ওই 10টা পয়েন্ট যেটা মেডিটেশন আরো বেটার করার জন্য আইপিএস আমায় হেল্প করবে। ইয়েস। একদম, একদম। থ্যাংক থ্যাংক ইউ ইউ সো সো মাচ। মাচ। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। আমার সমস্ত দর্শকদের থ্যাংক ইউ সো মাচ, এবং আশা করব আপনাদের জীবন আরো সুন্দর পথে এগোবে। অনেক অনেকটা ক্ল্যারিটি পাবেন আপনারা লাইফে, কারণ জীবনে যারা ক্ল্যারিটি পেয়েছে বা ক্ল্যারিটির একটা সামান্য এক ফোঁটা স্বাদ হলেও বুঝতে শিখেছে, তারা না ক্ল্যারিটির পেছনেই খোঁজে, এবং আসল কনসিয়াসনেস বা অ্যাকচুয়ালি রিয়ালিটি কি হয় তা কিন্তু আপনি বাইরে তাকালে দেখতে পাবেন না, নিজের ভেতরে তাকালে দেখতে পাবেন। কারণ এক্স্যাক্টলি। কথাতেই আছে, যেটা তো সৈনিক বলল, যথা পিণ্ডে যথা তথা পিণ্ডে ব্রহ্মাণ্ডে। তথা ব্রহ্মাণ্ডে, আবার উল্টো বলা যায়, যথা ব্রহ্মাণ্ডে তথা পিণ্ডে। তথা পিণ্ডে। সাহিত্য বিজ্ঞানের সঙ্গে থাকুন, নতুন নতুন ধরনের আলোচনা আমরা করব একসাথে, এবং এগিয়ে যাব একটা সুন্দর ভবিষ্যতের দিকে। কারণ আমার মনে হয় কলিযুগে খারাপ ঘটনা ঘটার যত বেশি উদাহরণই আমরা দিয়ে থাকি না কেন, এর থেকে একটা সুন্দর ওয়েভ আসছে, যেটা আবার আমাদের মাথাকে সত্য যুগে নিয়ে যাবে এই সময়তে দাঁড়িয়ে। চল, মানে আমি তো চেষ্টা করছি যে সেই যাত্রারই পাথেও যাতে সাহিত্য বিজ্ঞানের হয়ে ওঠে। থ্যাংক ইউ। একদম, ধন্যবাদ একদম সৈনিধিকে। হবে। আর আপনারা থ্যাংক সবাই ইউ আমার সো মাচ। চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। একদম, সবাই ওর চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এবং ভালো লাগলে কমেন্ট করো। একদম, ভালো লাগলে কমেন্ট করুন।